তো দেখো আজকে আমরা সন্নিবেশ ভাষাও এই টপিকটা নিয়ে পড়বো। এই টপিকটা আজকে হচ্ছে দ্বিতীয় লেকচার। হ্যাঁ হয়ে গেল কেন? আচ্ছা, আর কয়েকদিন এটা অ্যাডমিট করে নিয়ে শুরু করছি। তো দেখো প্রথমে আজকে যেটা থাকতেছে তোমাদের জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে 2017, 18, 19, 16, 17, 18 এই গত 3 বছরে যে সকল প্রশ্ন এসেছিল, এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টা দেখাবো। এই যাদের আইডিতে যাদের নাম লেখা নাই তারা কিন্তু এই যে কি সব মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম রেডমি, কেউ আবার লিখতেছে এটা, নিজের নাম লিখে জয়েন করবা যাতে আমি বুঝতে পাই কে কে জয়েন করছো। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই 2016, 17, 18 এই সেশনে যে প্রশ্নগুলো এসেছিল, এই প্রশ্নগুলো কিন্তু আমরা আজকে আলোচনা করব। আগে তারপরে আমরা আজকে আবার নতুন আলোচনা করবো। তোমরা একটা বিষয় নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে যে প্রশ্নগুলো তোমাদের আমি সমাধান করে দেবো সেটা তোমাদেরকে আমি গত লেকচারে পড়িয়েছি। কৌশলটা একটু আর কি চেঞ্জ করে আর কি এবার তোমাদেরকে পড়াবো, হ্যাঁ, যাতে তোমাদের কম পড়ে যাতে খুব ভালো যাতে একটা প্রিপারেশন হয় সেই ব্যবস্থা করছি। তো যাই হোক, তো দেখো প্রথমে বলা হচ্ছে যে কিছু সংজ্ঞার কথা যদি বলি, এটা বলা হচ্ছে যে লিগ্যান্ড কাকে বলে। এই সংজ্ঞাটা মনে হয় তোমাদের আর বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নাই। লিগ্যান্ড কাকে বলে সেটা আমরা দেখবো। প্যারাচুম্বক পদার্থ কাকে বলে, বলা হচ্ছে যে যখন কোনো যৌগের বন্ধন গঠনের সময় দেখা যায় কেন্দ্রীয় ধাতব পরমাণুতে বেশি সংখ্যক ইলেকট্রন থাকে, বিজোড় ইলেকট্রন থাকে, খালি ইলেকট্রন থাকলে হবে না, বিজোড় ইলেকট্রন থাকে, তখন ওই যৌগগুলোকে মূলত প্যারাচুম্বক পদার্থ বলা হচ্ছে। আর সন্নিবেশ সংখ্যা কি? সন্নিবেশ সংখ্যার সংজ্ঞায় গতদিন আমি বলেছিলাম যে একটা পরমাণু, একটা কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে যতগুলো একযোজী লিগ্যান্ড যুক্ত হতে পারে তার সংখ্যাটাকে ওই ধাতব পরমাণুটার সন্নিবেশ সংখ্যা বলা হয়। সংজ্ঞা তিনটাই তোমাদের পরিচিত। এই তিনটা সংজ্ঞার মধ্যে থেকে একটা সংজ্ঞা এবার আসার সম্ভাবনা আছে। আর একটা হচ্ছে কিলেট যৌগ কাকে বলে। কিলেট যৌগের যখন আমরা সংজ্ঞা পড়বো তখন আমরা দেখবো কে কে মেসেজ দিচ্ছে হচ্ছে না, কেন হচ্ছে না। সবাই তো জয়েন করলো, ইয়া বলতেছে যে হচ্ছে না। আচ্ছা যাই হোক, হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি ফোনটা একটু সাইলেন্ট করে রাখি, বারবার টুন টুন শব্দ করতেছে। তো দেখো প্রথম যে বিষয়টা হচ্ছে যে গতদিন আমরা কিন্তু নামকরণ পড়েছি। তো নামকরণ পড়েছি ঠিক আছে, তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমরা নামকরণগুলো বাসায় একটু প্র্যাকটিস করবো, নামকরণগুলো বাসায় একটু দেখো। তোমরা কে কে দেখেছো আমাকে একটু জানাও তো যে নামকরণ কে কে প্র্যাকটিস করছো। আমাকে ইনবক্সে একটু জানাও যে কে কে নামকরণ প্র্যাকটিস করছো, কে কে নামকরণ প্র্যাকটিস করেছো। দেখি কয়জন প্র্যাকটিস করেছে। একটু কুইক রেসপন্স করো। আরে ভয়ের কোনো কারণ নাই, আমি তো এই নামকরণগুলো আমি আজকে সলভ করে দিব, কিন্তু আমি একটু জানতে চাচ্ছি যে কে কে তোমার নামকরণগুলো প্র্যাকটিস করছো। মাঝে মধ্যে আসলে লিখতে দেবো। একটু করেছিলাম স্যার। আমরান কে? আমরান না ইমরান? ইমরান, আচ্ছা যাই হোক। তারপর ইমরান বলছে যে হ্যাঁ একটু প্র্যাকটিস করেছিলাম, একটু ট্রাই। একটু বলতে কিছু নাই, হয় পারলে গোটাটা পারতে হবে, না পারলে একদম নাই। যাই হোক, যারা তোমাদের যে নামগুলো চেঞ্জ করেনি, ইয়ে করেনি, তারা নামগুলো চেঞ্জ করে ঢুকবে। এই যে 1XLD Q A B Z কি সব সবগুলো কথা। তো আচ্ছা, শাড়ি নিষেধ বলছে স্যার একবার প্র্যাকটিস করছিলাম। আচ্ছা, প্র্যাকটিস যে করছিলে, কারণ আমি তোমাদের মাইক্রোফোন কিন্তু মিউট করে রাখছি। কারণ মাইক্রোফোন মিউট না করলে দেখা যাবে যে তোমরা সবাই এর সাথে কথা বলো বা যে কোনো একজন কথা বললে অনেক সময় নেটওয়ার্কের কারণে কানের মধ্যে ভীষণ আসে, একটা কম্পনের সৃষ্টি হয়, তখন খুব কষ্ট হয়। এই জন্য তোমাদের মিউটগুলো, মাইক্রোফোনগুলো মিউট করে রাখছি। তোমরা শুধু আমাকে মেসেজের সাথে যোগাযোগ করবা, ঠিক আছে? কারো কিছু বলার থাকলে হ্যান্ড রেজ করবো, অ্যান্সার করে দেবো। আচ্ছা, আর কেউ দেখো নাই?
যারা কিন্তু দেখো নাই, যারা কথা ঠিক মতো শুনবো না, তাদের কিন্তু কাজ হবে না। হ্যাঁ, কথাগুলো ঠিক মতো শোনা লাগবে। তোমরা যদি এখন নামকরণ যদি প্র্যাকটিস না করো, তাহলে তোমাদেরকে আমি নামকরণ আজকে আবার কি বুঝাবো? তাহলে প্র্যাকটিস করেছিলাম স্যার অনেক বলেছে। আচ্ছা, প্র্যাকটিস করেছে, কিন্তু সে ভয় পাচ্ছে যে আসলে বলবো কি বলবো না, বললে যদি আবার কাজ করতে লাগাই দেয়, তাই না? তো আলোচনায় তাহলে চলে যাই। এখানে একটা প্রশ্ন আসলে, এই প্রশ্নগুলো 2018 সালে এখান থেকে 4টা নামকরণ এসেছিল, 2013 সালে 4টা নামকরণ এসেছিল, 2011 সালে 2টা নামকরণ এসেছিল, এছাড়াও বিভিন্ন সময় নামকরণগুলো এসেছে। তো এবার কিন্তু এই নামকরণগুলো আসতে পারে, তো নামকরণগুলো কিন্তু শিখতে হবে। আজকে কিন্তু আমি ডিটেলস বলবো না, আমি শুধু একটু খালি বুঝাই বুঝাই বলবো, তোমরা একটু দেখো যে তোমাদের কতটুকু বোঝা যায়। আচ্ছা, একটা বিষয় হচ্ছে এরকম, প্রথম যোগ্যটা দেখো, ঠিক আছে। আচ্ছা, প্রথম যোগ্যটা হচ্ছে এরকম যে এখানে দেখো, এখানে হচ্ছে আয়রন দেয়া আছে, অ্যামোনিয়া দেয়া আছে, ক্লোরিন দেয়া আছে। আমরা বলছিলাম যে আমরা যখন নামকরণ যখন করি, তখন আমরা প্রথমে ধনাত্মক অংশের নাম বলবো, পরে ঋণাত্মক অংশের নাম বলবো। এখন কোন অংশটা ধনাত্মক হবে, কোন অংশটা ঋণাত্মক হবে, তার ট্রিক্সের জন্য বলছিলাম যে যেটা সামনে থাকে সেইটাই ধনাত্মক। তার মানে হচ্ছে আমাদের এই সামনে যে এই অংশটা আছে, এই টোটালটা, এটা হচ্ছে আমাদের ধনাত্মক, আর পরেরটা হচ্ছে ঋণাত্মক। আচ্ছা, তাহলে আমাদের জটিল অংশটা ধনাত্মক অংশে পড়ে গেছে, তাহলে আগে আমরা জটিল অংশটার নামটা আগে বলবো। জটিল অংশটার নামটা কি হচ্ছে? জটিল অংশটার নাম করার সময় বলেছিলাম যে সংখ্যা সহ লিগ্যান্ডের নাম পড়তে হবে আগে, তারপরে ধাতুর নাম বলতে হবে এবং ব্র্যাকেটে ধাতুর জারণ সংখ্যাটা লিখতে হবে। তাহলে কথা ছিল যে সংখ্যা সহ লিগ্যান্ডের নাম বলতে হবে, তারপরে কি করতে হবে, ধাতুর নাম বলতে হবে এবং সবশেষে ধাতুর জারণ সংখ্যা লিখতে হবে। তো দেখো এই যৌগটার নাম কি হচ্ছে, এই যৌগটার নাম হচ্ছে, এখানে লিগ্যান্ড হচ্ছে অ্যামোনিয়া, এখানে লিগ্যান্ড হচ্ছে অ্যামোনিয়া, 6টা অ্যামোনিয়া আছে, তাই হচ্ছে হেক্সাঅ্যামিন। তাহলে যে 6টা অ্যামোনিয়া, তার মানে হচ্ছে হেক্সাঅ্যামিন, 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 খালি অ্যামিন না, অ্যামিন, হেক্সাঅ্যামিন। তাহলে এই অংশটার নামটা হয়ে গেল। এখন একটা বিষয় হচ্ছে যে তারপর ধাতুর নাম বলতে হবে, এই তো। তাহলে ধাতুটা এখানে কি হচ্ছে, ধাতুটা হচ্ছে আয়রন, ধাতুটা হচ্ছে আয়রন। আচ্ছা, ধাতুটা যদি এখন আয়রন হয়, তাহলে আমরা কি লিখবো? আগে আয়রনের নাম বলবো, তারপরে আমরা কি করব, তারপরে আমরা আয়রনের জারণ সংখ্যাটা ব্র্যাকেটে লিখে দেবো। তাহলে আমরা স্পেস দেবো না, কথা ছিল যে স্পেস দেবো না। তাহলে হচ্ছে আয়রন, তাহলে হচ্ছে হেক্সাঅ্যামিন আয়রন, এর জারণ সংখ্যা কত সেটা ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। এই ব্র্যাকেটের মধ্যে আয়রনের জারণ সংখ্যাটা লিখতে হবে। আয়রনের জারণ সংখ্যা কত, আচ্ছা সেটা একটু পরে বলি। আর তারপরে হচ্ছে স্পেস দিয়ে হচ্ছে ক্লোরাইড, তারপর হচ্ছে ক্লোরাইড, ক্লোরাইড। আচ্ছা, তাহলে হচ্ছে যে হেক্সাঅ্যামিন আয়রন, ব্র্যাকেটে এখন আয়রনের জারণ সংখ্যা লিখতে, আয়রনের জারণ সংখ্যা হচ্ছে এখানে 2, তাই এখানে আমি ব্র্যাকেটে রোমান হরফে লিখতেছি 2। এখন এই যে এখানে যে আয়রনের জারণ সংখ্যা 2, সেটা কি আজকে আর বলার প্রয়োজন আছে? তোমরা একটু কমেন্টস একটু জানিয়ে দাও হ্যাঁ অথবা না। জারণ সংখ্যাটা নির্ণয় করে দেখানো আজকে প্রয়োজন আছে কিনা জানিয়ে দাও। আমাকে আরেকটা আইডি থেকে মনে হয় ঢুকতে হবে, তাহলে সুবিধা হবে। বলো, জারণ সংখ্যা বলছে, সারিয়া বলছে না স্যার, গুড, এই তো স্মার্ট আনসার, না স্যার, হ্যাঁ গুড। তাহলে আজকে আর ওদিকে তাহলে আর যাচ্ছি না, এখন তাহলে মূল কথায় চলে আসি। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে, তাহলে তারপরের যৌগটা দেখো, তারপরের যৌগে বলছে এই যৌগটা কি, এই যৌগটার ক্ষেত্রে ধনাত্মক অংশ হচ্ছে এইটা, এটা হচ্ছে ধনাত্মক, আর এর পরেরটা হচ্ছে ঋণাত্মক, ঋণাত্মকটা জটিল অংশে পড়ে গেছে। তাহলে প্রথম ধনাত্মকের কথা বলতে, ধনাত্মকে কি আছে, পটাশিয়াম আছে, হচ্ছে পটাশিয়াম। আর তারপরে কি বলতে হবে, জটিল অংশের নাম বলতে হবে। জটিল অংশের নাম বলার সময় কি করি, আগে আমরা সংখ্যা সহ লিগ্যান্ডের নাম বলি। এখানে লিগ্যান্ডকে, এখানে লিগ্যান্ড হচ্ছে সায়ানাইড, লিগ্যান্ড হচ্ছে সায়ানাইড। দেখে বোঝা যাচ্ছে, অসুবিধা হচ্ছে? লিগ্যান্ড হচ্ছে সায়ানাইড। কয়টা সায়ানাইড আছে? 4টা সায়ানাইড আছে।
তাহলে কি হবে নাম? তাহলে নামটা হবে টেট্রাসায়ানো। সায়ানের নামটার জন্য আমি লিখতে পারছি টেট্রাসায়ানো হবে। আচ্ছা, তাহলে লেখো এই প্রথম ধনাত্মক নাম বলার পর একটু স্পেস দিতে হবে। তাহলে এখানে নামটা হচ্ছে, যেহেতু চারটা আছে এখানে দেখো, যেহেতু চারটা সায়ানাইড আছে তাই বলতে হচ্ছে টেট্রা। টেট্রা সায়ানাইডের কারণে বলা হচ্ছে সায়ানো। বলা হচ্ছে যে ঋণাত্মক লিগ্যান্ডগুলোর ক্ষেত্রে একটা ও কথাটা যুক্ত হয়, সায়ানো। তারপর এটা হচ্ছে কি নিকেল, ধাতুটা হচ্ছে নিকেল। যেহেতু ধনাত্মক অংশটা তোমার ঋণাত্মক অংশটা, জটিল অংশটা যেহেতু ঋণাত্মক অংশে পড়ে গেছে, তাই কি করতে হবে? নিকেল লেখা যাবে না, লিখতে হবে নিকেলেট, মানে এট কথাটা যুক্ত করতে হবে এবং ব্র্যাকেটে নিকেলের জারণ সংখ্যা লিখতে হবে। আমাকে একটু বলো দেখে নিকেলের জারণ সংখ্যা কত? তাড়াতাড়ি লিখে জানাও নিকেলের জারণ সংখ্যা কত? নিকেলের জারণ সংখ্যা কত এখানে আমাকে একটু জানাই দাও দেখি কতটা পড়ছো। তাহলে প্রথমে ধনাত্মক অংশের নাম হচ্ছে পটাশিয়াম, তারপরে সংখ্যা সহ লিগ্যান্ডের নাম চারটা, যেহেতু লিগ্যান্ড আছে তাই টেট্রা, লিগ্যান্ডটা হচ্ছে সায়ানাইড তাই হচ্ছে সায়ানো, তাই হচ্ছে টেট্রা সায়ানো, কোনো স্পেস নাই। যেহেতু জটিল অংশটা ঋণাত্মক অংশে পড়ে গেছে তাই ধাতুর নামের সাথে একটা এট কথাটা যুক্ত হবে। অনেক বলছে 4 রেডমি 3, রেডমি 3 কে নাম, তার নামটা লেখো তো, রেডমি 3 নাম কি? রেডমির নাম কি? রেডমি লিখছে +3। আচ্ছা, তাহলে সমস্যাটা তাহলে এইখানে। আসলে এখনো অ্যান্সার পাইনি সঠিক, সঠিক অ্যান্সার পাওয়া যায়নি। তা আমার জারণ সংখ্যার সমস্যা আছে, জারণ সংখ্যার সমস্যা থাকলে তো ব্র্যাকেটের ওই জিনিসটা লিখতেই পারবো না তোমরা। আচ্ছা, আমি একটু জারণ সংখ্যাটা একটু দেখাই, একটু এই যোগটাতে কি হচ্ছে জারণ সংখ্যা। মানে এই যোগটাতে হচ্ছে, যোগটা হচ্ছে এরকম, যোগটা হচ্ছে এরকম যে নিকেল আছে তাই না, নিকেল আছে, নিকেল আছে, তার সাথে সায়ানাইড দেয়া আছে চারটা, আর এই দুইটার সামনে আছে দুইটা পটাশিয়াম। আচ্ছা, তো মনে করা যায় যে নিকেলের জারণ সংখ্যাটা হচ্ছে এক্স। নিকেলের জারণ সংখ্যা যদি এক্স হয়, দুইটা পটাশিয়াম আছে, একটা করে পটাশিয়াম আছে +1, তাহলে দুইটা পটাশিয়াম হচ্ছে ×2। আচ্ছা, প্লাস একটা নিকেলের জন্য একটা এক্স, প্লাস সায়ানাইড হচ্ছে -1, চারটা সায়ানাইড হচ্ছে 4, সমান কত হবে? 0 হবে। তাহলে 2 কে হচ্ছে +2 প্লাস হচ্ছে এক্স আর মাইনাস হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 0। তার মানে x-2, মানে -4 থেকে +2 গেলে হচ্ছে -2 থাকে, সমান হচ্ছে 0। তাহলে x ইকুয়াল হচ্ছে +2। তাহলে এখানে নিকেলের জারণ সংখ্যা হচ্ছে +2, তাই রোমান হরফে 2 লিখবো। এখন দেখো হিসাব নিকাশ করে, যদি এগুলো বলতে না পারো তাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ, জারণ সংখ্যা খুব প্যারা দিল নাকি? এইভাবে তাহলে যৌগগুলো লিখতে হবে। আচ্ছা, তারপরের যৌগটা তোমরা একটু কমেন্টসে একটু লিখে একটু জানাও, পরের যৌগটা কি হবে। আরে ইচ্ছা করলে আমি কিন্তু সবগুলো কিন্তু লিখে দিতে পারি এখনই, কিন্তু তাতে তোমাদের কি লাভ হবে বলো তো? তারপরের যৌগটা কি হবে? এই যৌগটা, এই যৌগটা কি হবে পরের যৌগটা? স্যার আজকে খালি প্রশ্নই করতেছেন, প্রশ্নই করতেছেন, কি ব্যাপার? এই রকমই হবে, আজকে যেগুলো পড়াবো আবার সেগুলো আগামী দিন জিজ্ঞাসা করব। এখন না পড়ার কোনো সুযোগ নাই, তোমাদের পরীক্ষা কিন্তু কলেজ খোলার সাথে সাথে কিন্তু রুটিন দিয়ে দিবে। আর কলেজ কিন্তু 14 তারিখের পরপরই খুলে যাচ্ছে, সুতরাং পালানোর কোনো উপায় নাই। বড় জোর ডিসেম্বরের 15টা দিন টাইম পাবা। জানুয়ারি থেকে সেকেন্ড ইয়ারের পরীক্ষা শুরু, ফেব্রুয়ারি থেকে, জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারি থেকে সেকেন্ড ইয়ার পরীক্ষা শুরু হতে পারে, যথেষ্ট সম্ভাবনা আছে। তার আগে ফার্স্ট ইয়ার পরীক্ষা হবে। আচ্ছা, পরীক্ষার কথা বললে কি আমাদের একটু ভয় ভয় লাগে নাকি? দেখো এই যৌগটার নাম কি হচ্ছে, এই যৌগটাতে ধনাত্মক অংশটা হচ্ছে জটিল অংশ, তাহলে এই জটিল অংশটা পুরোটাই হচ্ছে, জটিল অংশটা হচ্ছে ধনাত্মক অংশ। প্রথম আমরা জটিল অংশের নাম বলবো। এখন একটা বিষয় হচ্ছে, যে কথা ছিল যে যদি আমরা একাধিক লিগ্যান্ড পাই, জটিল অংশে যদি আমরা একাধিক লিগ্যান্ড পাই, সেক্ষেত্রে বলা ছিল যে আগে ঋণাত্মক লিগ্যান্ডের নাম বলবো, তারপরে প্রশম লিগ্যান্ড বা প্রশম লিগ্যান্ডের নাম বলবো, তারপর আমরা ধনাত্মক লিগ্যান্ডের নাম বলবো। তা এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদেরকে
ঋণাত্মক লিগ্যান্ডটা হচ্ছে কি? ঋণাত্মক লিগ্যান্ড হচ্ছে ক্লোরিন, হচ্ছে ঋণাত্মক লিগ্যান্ড, এই ক্লোরিন হচ্ছে ঋণাত্মক লিগ্যান্ড। তাহলে এই যৌগটার নাম হচ্ছে, দুইটা ক্লোরিন থাকার কারণে আমরা বলতে চাচ্ছি যে এটা হচ্ছে একটা ডাইক্লোরো। দুইটা ক্লোরিন থাকার কারণে যৌগটা হচ্ছে ডাইক্লোরো, ডাইক্লোরো। আচ্ছা, তারপর কি লিখবো? হচ্ছে, আচ্ছা দেখো, বেশি দাগ দেবো না আর। এটা হচ্ছে ডাইক্লোরো, তাহলে প্রথমে হচ্ছে আমাদের ডাইক্লোরো, আর দুইটা অ্যামোনিয়া আছে তাই হচ্ছে ডাইঅ্যামিন, কোনো কিন্তু স্পেস নাই। ডাই অ্যামোনিয়া থাকলে নাম হয়ে যায় অ্যামিন, ডাইঅ্যামিন। কি আছে? প্লাটিনাম আছে, কোনো স্পেস নাই, প্লাটিনাম। কিন্তু এই নিয়মটা অনেক বইয়ে মানে না, বইয়ে খালি স্পেস মারে। আর তোমরা তো স্পেস মারবাই, তোমরা স্টুডেন্ট। বইয়ে যদি স্পেস মারে ছাড়া, তাহলে স্টুডেন্ট কি করবে, তাই না? কিন্তু স্পেস মারার কোনো নিয়ম নেই। ডাইক্লোরো, ডাইক্লোরো, ডাইঅ্যামিন, প্লাটিনাম, ব্র্যাকেটে থাক। এইবার দেখবো ওরা তোমরা কি দেখো। আর বাইরে আছে ক্লোরিন, তার মানে হচ্ছে ক্লোরাইড, এটা হচ্ছে ক্লোরাইড। এখন বলো, ক্লোরাইড, একটু ভুলে আছে, ক্লোরাইড। এখন বলো, এই যৌগটাতে প্লাটিনামের জারণ সংখ্যা কত? প্লাটিনামের জারণ সংখ্যা কত? এই যৌগটাতে প্লাটিনামের জারণ সংখ্যা কত? একটু রেসপন্স করো, রেসপন্স না করলে কিন্তু জরিমানার বিধান আছে। জরিমানা করা হবে না, কিন্তু বিধান আছে, জরিমানা করা যাবে। আচ্ছা, এই তোমরা মাইক্রো ইয়াতে দাগ দিও না, কে জানি কতগুলো ফোটা দিতে বলছে। দুই, রেডমি বলছে দুই, অনিক বলছে দুই, নাসরিন বলছে দুই। আচ্ছা, আমারও কিন্তু মনে হচ্ছে দুই। এখন একটু মনে হয় যে হিসেব করা উচিত, তাই না? কিন্তু আসলে ওটা দুই হবে না রে, ওটা হবে চার। ছোট্ট একটা হিসাব তোমরা এখন বুঝতে পারলা না, কি বলি, আবার করে দেখাবো? আচ্ছা, আবার একটু লিখে দেখাই। তো দেখো, বিষয়টা হচ্ছে এরকম, বিষয়টা হচ্ছে এরকম, একটু পরিষ্কার করে নেবে, হ্যাঁ। ওখানে প্লাটিনাম হবে চার, দেখে কিন্তু বুঝতে হচ্ছে চার, কারণ চারটা ঋণাত্মক ক্লোরিন আছে, ওইটাই তো চারটা মাইনাস এখন সরবরাহ করবে। আচ্ছা, তোমরা যারা ওই যে পাওয়ার পয়েন্টে দাগ ফোঁটাগুলো দিয়েছো, তারা ফোঁটাগুলো নিচে দিয়ে সুন্দর আছে। দেখো, তাহলে যেটা হচ্ছে প্লাটিনামের এখানে জারণ সংখ্যা কত, এই যৌগটাতে এই প্লাটিনামটার জারণ সংখ্যা কত সেটা আমরা বের করবো। তাহলে যৌগটা ছিল এরকম যে প্লাটিনাম ছিল, তার সাথে ব্র্যাকেটে ছিল অ্যামোনিয়া NH3, ওইটা ছিল দুইটা, ক্লোরিন ছিল দুইটা, এটা ছিল স্কয়ার ব্র্যাকেটের ভিতরে, এটা হচ্ছে জটিল অংশ, আর বাইরে ছিল ক্লোরিন ছিল দুইটা। বেশ ভালো। প্লাটিনাম জারণ সংখ্যা মনে করা হচ্ছে এক্স, কলমের কালিটা একটু চেঞ্জ করি। আচ্ছা, তাহলে হচ্ছে ক্লোরিন হচ্ছে প্লাস হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে নিরপেক্ষ যৌগ, তাই এর জারণ সংখ্যা হচ্ছে শূন্য, দুইটা আছে তাই গুণন হচ্ছে দুই, প্লাস ক্লোরিন হচ্ছে মাইনাস এক, দুইটা আছে তাই হচ্ছে দুই, প্লাস হচ্ছে বাইরের যে ক্লোরিনটা আছে এর দুইটা হবে না, ওরও তো দুইটা হবে, মাইনাস এক গুণন হচ্ছে দুই, সমান সমান কিন্তু হচ্ছে শূন্য। তাহলে এবার কত হচ্ছে, তাহলে এক্স হচ্ছে প্লাস হচ্ছে জিরো হচ্ছে মাইনাস টু হচ্ছে, মাইনাস টু হচ্ছে ইজ ইকুয়াল হচ্ছে জিরো। তার মানে এক্স মাইনাস হচ্ছে ফোর হচ্ছে ইজ ইকুয়াল জিরো হচ্ছে। তাহলে অতএব কি বলা যাচ্ছে, এক্স ইজ ইকুয়াল হচ্ছে প্লাস ফোর বলা যাচ্ছে। তার মানে হচ্ছে প্লাটিনাম এখানে হচ্ছে ফোর অবস্থায় আছে, তাহলে প্লাটিনাম হচ্ছে ফোর, এটা রোমান হরফে লিখতে হবে। তাহলে এই যৌগটার নাম হচ্ছে, যে দুইটা ক্লোরিন থাকার কারণে হচ্ছে ডাইক্লোরো, দুইটা অ্যামোনিয়া থাকার কারণে হচ্ছে ডাইঅ্যামিন। আর প্লাটিনামটার জারণ সংখ্যা হচ্ছে, এই প্লাটিনামের জারণ সংখ্যা হচ্ছে চার, প্লাটিনামের জারণ সংখ্যা হচ্ছে কিন্তু চার। আচ্ছা, তারপরে যৌগটার নাম কি হতে পারে? তারপরে যৌগটার নাম কি হতে পারে? একটা বিষয় হচ্ছে যে, এই যে নাইট্রো মূলকটা যে আছে, তোমাদের একটা প্রশ্ন মনে হতে পারে যে স্যার এই নাইট্রো মূলকটা ধনাত্মক লিগ্যান্ড না ঋণাত্মক লিগ্যান্ড? নাইট্রো, এই যে NO2, এইটা কোন জাতীয় লিগ্যান্ড? এইটা কিন্তু হচ্ছে তোমার প্রশম লিগ্যান্ড, এটা হচ্ছে প্রশম লিগ্যান্ড, এটা হচ্ছে লিগ্যান্ড। কারণ নাইট্রোজেন ডাইঅক্সাইড এরকম যৌগ তো হয়, হয় না?
নাইট্রোজেন ডাই অক্সাইড হয়, ডাই নাইট্রোজেন অক্সাইড হয়, মানে নাইট্রাস অক্সাইড হয়, তারপরে ডাই নাইট্রোজেন টেট্রা অক্সাইড হয়, হ্যাঁ, তারপরে যে ডাই নাইট্রোজেন পেন্টা অক্সাইড হয়। তো ওই রকম একটা অক্সাইড হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড। তাহলে এই যৌগটার নাম এখন কি হবে? এই যৌগটার নাম হবে, এটা হচ্ছে নাইট্রো আছে 3টা, ট্রাইনাইট্রো, অ্যামোনিয়াম আছে 3টা। আমরা যদি নাইট্রোজেন ডাই অক্সাইড লিখি তাহলে আমরা কিভাবে লিখতে পারি? নাইট্রোজেন ডাই অক্সাইড, অক্সাইড। আর যদি আমরা অ্যামোনিয়া লিখি তাহলে আমাদের লিখতে হয় অ্যামিন। তাহলে আগে এ আসে না আগে এন আসে? অবশ্যই আগে এ আসে, তাহলে আগে অ্যামিনের কথা বলতে হবে। তাই এই যৌগটার নামটা হচ্ছে, এই যৌগটার নাম হচ্ছে ট্রাই অ্যামিন, ট্রাইঅ্যামিন। তারপর হচ্ছে কি স্পেস নাই, ট্রাইনাইট্রো, ট্রাইঅ্যামিন ট্রাইনাইট্রো। তারপর কি আছে? কোবাল্ট আছে, কোনো স্পেস নাই, কোবাল্ট, কোবাল্ট। এবার আর বলবো না, তোমরা কি লিখবা বলো দেখি। কোবাল্ট, এখানে কোবাল্ট কিন্তু হচ্ছে 3, ঠিক আছে, এখানে কোবাল্ট হচ্ছে 3। আচ্ছা, তারপরে যৌগটা দেখো, এই যৌগটার নাম কি হবে? ধর্তনটা প্রথমে আছে, একটু চেঞ্জ করে নিই। যৌগটার নাম কি হবে? তোমরা একটু আমাকে কমেন্টসে একটু লিখতে পারো, লিখে একটু জানাতে পারবা? আমি তো তোমাকে এখানে একটু পরিষ্কার করে নিই। এই নামকরণটা বোঝা গেছে কিনা? উপরে যেটা লাল কালি দিয়ে লিখছি সেই নামকরণটা কি বোঝা গেছে? বলা হচ্ছে যে যদি একই জাতীয় লিগ্যান্ড একাধিক প্রকারের থাকে তাহলে সেক্ষেত্রে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসরণ করতে হয়। এই ক্ষেত্রে ইংরেজি বর্ণমালায় যার অবস্থান আগে হয় তার নামটা আগে হবে। তো নাইট্রো লিখতে এন আসে, আর অ্যামোনিয়া বা অ্যামিন লিখতে এ আসে। তাই যেহেতু এ আগে আছে তাই আগে অ্যামিনের কথাটা বলা হয়েছে, পরে কিন্তু নাইট্রোর কথাটা বলা হয়েছে। আচ্ছা, তাহলে তারপরের যোগটা কি হচ্ছে? এই দাগ দিচ্ছ কারা কারা এগুলো? এই যে লাল দাগ দিলা, নীল দাগ, তোমরা ইয়াতে মোবাইলে কি হাত দিয়ে স্ক্রিনে টাচ করছো নাকি? এই যে ফোঁটাগুলো, এই ফোঁটাগুলো কিন্তু তোমাদের দেওয়া, বুঝছো? এই যে এখানে লাল ফোঁটা, এটাও লাল ফোঁটা, এই ফোঁটাগুলো তোমাদের দেয়া, এটা কিন্তু আর আমি মুছাইতে পারবো না, তোমাদেরকে মুছাইতে হবে। আচ্ছা, তাহলে তারপরের যোগটা কি হচ্ছে একটু আমরা দেখি। পরের যোগটা, আচ্ছা, তাহলে এইখানে দেখো এই যৌগটাতে ক্রোমিয়াম হচ্ছে ধাতু, পানি বা অ্যাকোয়া হচ্ছে একটা লিগ্যান্ড, ক্লোরিন একটা লিগ্যান্ড, এবং ধনাত্মক অংশটা সামনে আছে। তাহলে ধনাত্মক অংশটা যেহেতু সামনে আছে তাই আমরা এই অংশটা আগে নাম বলবো, পরে ব্রোমিনের কথাটা বলবো। তার ধনাত্মক অংশটা হচ্ছে জটিল অংশ। তো জটিল অংশের নামকরণের সময় কি করতে হয়? সংখ্যা সহ লিগ্যান্ডের নাম বলতে হয়। এখন সংখ্যা সহ লিগ্যান্ডের নাম বলতে গেলে যদি একাধিক প্রকারের লিগ্যান্ড থাকে তবে কি করতে হয়? তবে সংখ্যা রেখাটা অনুসরণ করতে হয়। সংখ্যা রেখা কি জিনিস? আগে ঋণাত্মক লিগ্যান্ডের কথা বলতে হয়, তারপরে ধনাত্মক লিগ্যান্ডের কথা, প্রশম লিগ্যান্ডের কথা বলতে হয়, সবশেষে ধনাত্মক লিগ্যান্ডের কথা বলতে হয়। তাহলে আগে যদি আমরা ক্লোরিনের কথা যদি বলি, তাহলে এই যুগটাতে ঋণাত্মক লিগ্যান্ড যেহেতু ক্লোরিন, মনে রাখতে হবে ক্লোরিন কিন্তু হচ্ছে ঋণাত্মক লিগ্যান্ড। ক্লোরিন কিন্তু হচ্ছে ঋণাত্মক লিগ্যান্ড। আমার কলম গেল কোথায়? কলম আটকে গেল কেন? আচ্ছা, এই যে ক্লোরাইড, এটা কিন্তু হচ্ছে একটা লিগ্যান্ড, ঋণাত্মক লিগ্যান্ড। আর পানি H2O, এটা হচ্ছে অ্যাকুয়াস, এটা হচ্ছে একটা প্রশম লিগ্যান্ড। এটা হচ্ছে একটা নেগেটিভ লিগ্যান্ড, নেগেটিভ লিগ্যান্ড, আর এটা কিন্তু হচ্ছে একটা প্রশম লিগ্যান্ড, প্রশম লিগ্যান্ড। তাহলে আগে আমরা নেগেটিভ লিগ্যান্ডের কথা বলবো, এই তো। তাহলে এখানে এখন নামটা এখন কি হচ্ছে? তাহলে নামটা হচ্ছে এরকম, নামটা হচ্ছে ডাইক্লোরো, সমস্যা, ডাইক্লোরো টেট্রা অ্যাকুয়া, টেট্রা অ্যাকুয়া মানে হচ্ছে পানি। পানি থাকলে আমরা পানি লিখবো না, লিখবো অ্যাকুয়া। ডাইক্লোরো টেট্রা অ্যাকুয়া ক্রোমিয়াম, ক্রোমিয়াম, ডাইক্লোরো টেট্রা অ্যাকুয়া ক্রোমিয়াম, ব্র্যাকেটে তার জারণ সংখ্যা তো লিখবই, তার আগে লিখে ব্রোমাইড, ব্রোমাইড।
জারণ সংখ্যা হিসাব করে বসাই দিতে হবে। জারণ সংখ্যাটা হচ্ছে পরিমাণের এখানে 3। তোমরা যদি এখনো প্রশ্ন করো যে স্যার কিভাবে 3 হলো, তাহলে কিন্তু মুশকিল। ঠিক আছে, জারণ সংখ্যাটা নির্ণয় করা শিখতে হবে। এখানে যদি একটু বলি, তাহলে এইটা হচ্ছে ক্রোমিয়াম হচ্ছে এক্স প্লাস পানি হচ্ছে 0 গুণন হচ্ছে 4 প্লাস ক্লোরিন হচ্ছে -1 গুণন হচ্ছে 2 প্লাস ব্রোমিন হচ্ছে -1 ইকুয়াল হচ্ছে 0। হিসাব নিকাশ করে দেখো, -2 আর -1 হচ্ছে -3, -3 বসে গেছে +3, তাই এখানে লিখছি আমি +3। আচ্ছা, সর্বশেষ যোগটার নাম কি হবে? এই যোগটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানাবা সবাই। এই যোগটা কিন্তু খুব সোজা আছে। যোগটার নাম বলো কি হবে? যোগটার নাম বলো কি হবে? যোগটার নাম বলো কি হবে? দেখি কে কে কমেন্টসে লিখছে, কে কে লিখছে না। সর্বশেষ যোগ্যটার নাম কি? সর্বশেষ যোগ্যটা হচ্ছে, দেখো সর্বশেষ যোগ্যটা হচ্ছে সর্বশেষ যৌগটা হচ্ছে টেট্রামিন কপার সালফেট। এই যৌগটার নাম হচ্ছে টেট্রায়ামিন, 2টা মল। টেট্রায়ামিন কপার, ব্র্যাকেটটা থাক পরে লিখি, এটা হচ্ছে সালফেট। আচ্ছা, এখানে যেভাবে আছে তাতে দেখা যাচ্ছে কপার এখানে 2 যোজি হয়েছে, এখানে হচ্ছে 2 যোজি। এখন একটা বিষয় খেয়াল করে দেখো, কিছু প্রশ্ন এখন ব্যাখ্যা দেই। তাহলে এখানে লিগ্যান্ড কারা? এখানে লিগ্যান্ড হচ্ছে, দাগ দিল কে? রবিন, দাগ দিও না। গুড, মুছিয়ে দিয়েছে, ধন্যবাদ। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে এই প্রশ্ন যেগুলো আসলে যে লিগ্যান্ড কারা, বলা হচ্ছে যে সন্নিবেশ যৌগ গঠনের সময় যে সকল আয়ন বা অণু তাদের নিঃসঙ্গ ইলেকট্রন ব্যবহার করে ধাতব পরমাণুর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে, সেই অণু বা আয়নগুলোকে বলা হচ্ছে লিগ্যান্ড। তার মানে হচ্ছে লিগ্যান্ডের সংখ্যাটা এখন আমরা দিতে পারবো। লিগ্যান্ডের সংখ্যাটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে প্যারাচুম্বকীয়, একটু পরে বলি। সন্নিবেশ সংখ্যা কাকে বলে? সন্নিবেশ সংখ্যার সংখ্যা বলা হচ্ছে যে কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে যতটা একযোজী লিগ্যান্ড যুক্ত হতে পারে তার সন্নিবেশ সংখ্যা তত। এখন এইখানে একটা প্রশ্ন আছে, দেখো এই প্রশ্নটা হচ্ছে এরকম, এই প্রশ্নটার দিকে দেখো, বলছে যে জটিল যৌগের মুখ্য ও গৌণ যোজনী বলতে কি বোঝায়? মুখ্য এবং গৌণ যোজনী বলতে কি বোঝায়? মুখ্য যোজনী বলতে কি বোঝায়? কোন জটিল যৌগে ধাতব পরমাণুর জারণ সংখ্যা তার মুখ্য যোজনী নির্দেশ করে। আবারও বলছি, কোন জটিল যৌগের ধাতব পরমাণুর জারণ সংখ্যা তার মুখ্য যোজনী নির্দেশ করে। এই যৌগটাতে কেন্দ্রীয় ধাতব পরমাণুর জারণ সংখ্যা কত? আমরা এই যে ব্র্যাকেটে কিন্তু লিখছি 2, তাই আয়রনের জারণ সংখ্যা হচ্ছে, তোমার কলমের কালিটা একটু চেঞ্জ করি, তাহলে আয়রনের মুখ্য যোজনী হচ্ছে কিন্তু 2। আয়রনের মুখ্য যোজনী হচ্ছে +2। আয়রনের মুখ্য যোজনী হচ্ছে মূলত +2। আচ্ছা, এখন আয়রনের গৌণ যোজনী কত? আয়রনের সাথে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে এখানে একযোজী 6টা, কয়টা? এই যে 6টা অ্যামোনিয়া যুক্ত হয়েছে, তাই আয়রনের সন্নিবেশ সংখ্যা তথা গৌণ যোজনী হচ্ছে 6। তাহলে যদি প্রশ্নটা আসে 4 মার্কসের জন্য যে মুখ্য যোজনী এবং গৌণ যোজনী বলতে কি বুঝো ব্যাখ্যা করো, তাহলে কিন্তু উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। মুখ্য যোজনীর ক্ষেত্রে লিখতে হবে যে কোনো জটিল যৌগে কেন্দ্রীয় ধাতব পরমাণুর জারণ সংখ্যা তার মুখ্য যোজনী নির্দেশ করে। যেমন একটা যৌগ লিখলে, মনে করো যে এই যৌগটা লিখলা, এই যৌগে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে 2, তাই আয়রনের মুখ্য যোজনী হচ্ছে 2। তারপরে গৌণ যোজনীর সংখ্যা লিখবে এভাবে,
যে কোনো জটিল যৌগে কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে যতগুলো একদন্তী লিগ্যান্ড যুক্ত হতে পারে সেটা তার সন্নিবেশ সংখ্যা, এবং সন্নিবেশ সংখ্যা মূলত গৌণ যোজনী হিসেবে বিবেচিত হয়। ভার্নারের তত্ত্ব মতে সন্নিবেশ সংখ্যাই তার গৌণ যোজনী। তাহলে এই যে যেহেতু এখানে 6টা অ্যামোনিয়া যুক্ত হয়েছে, তাই এই যৌগটাতে গৌণ যোজনী হচ্ছে 6। এই যৌগটাতে নিকেলের মুখ্য যোজনী হচ্ছে 2 আর সন্নিবেশ সংখ্যা হচ্ছে 4। যেহেতু 4টা লিগ্যান্ড যুক্ত হয়েছে, এটা কিন্তু না পটাশিয়াম না, কিন্তু পটাশিয়াম তো স্কয়ার ব্র্যাকেটের বাইরে আছে, পটাশিয়াম জটিল যৌগের বাইরে। এই টেট্রাসায়ানন নিকেলেট এইটার মধ্যে নিকেলের মুখ্য যোজনী হচ্ছে 2, এটা তার জারণ সংখ্যা থেকে বোঝা যায়। আর এটা তার গৌণ যোজনীটা হচ্ছে, এবং তার গৌণ যোজনীটা হচ্ছে কত, যেহেতু 4টা সাইড আছে তাই হচ্ছে গৌণ যোজনী হচ্ছে 4। আচ্ছা, এখন আর একটা বিষয় দেখো, 3 নম্বর যৌগে মুখ্য যোজনী হচ্ছে প্লাটিনামের কত, প্লাটিনাম মুখ্য যোজনী হচ্ছে 4, আর গৌণ যোজনী হচ্ছে 2টা অ্যামিন আর 2টা ক্লোরিন, মানে হচ্ছে 4। এখানে গৌণ যোজনীও 4, মুখ্য যোজনীও 4। এই বাইরের ক্লোরিন কিন্তু হিসাবে আসবে না। এখানে 2টা অ্যামিন আছে, একটা একদন্তী লিগ্যান্ড, অ্যামিন হচ্ছে একটা একদন্তী লিগ্যান্ড, 2টা আছে তাই এখানে 2, ক্লোরিন ক্লোরো একটা হচ্ছে একদন্তী লিগ্যান্ড তাই এখানে 2টা, তাই 2, তাহলে 2 আর 2 4। মানে এই যৌগটাতে প্লাটিনামের সন্নিবেশ সংখ্যা এবং মুখ্য যোজনী এবং গৌণ যোজনী 2টাই কিন্তু 4 4 করে। এইভাবে আনসারগুলো করতে পারতে হবে। আচ্ছা, এখন পরের স্লাইডে যাই। দেখো এই প্রশ্নটার অ্যান্সার কি হবে, কোনটা প্যারাম্যাগনেটিক হবে কোনটা ডায়াম্যাগনেটিক হবে। একটা কথা বলে দেই, 5 মিনিট পরে কিন্তু লাইনটা ডিসকানেক্ট হবে, তোমরা আবার জয়েন করবা। তোমাদের জন্য 40 মিনিট দিয়ে হবে না, কমপক্ষে 80 মিনিট বা 1.5 ঘন্টা পড়া লাগবে, কারণ তোমরা জারণ সংখ্যাগুলোর কথা আজকে কেউ বলতে পারো নাই, বলতে পারলে একটু দ্রুত হতো। আচ্ছা যাই হোক, দেখো এই যৌগটার যদি আমরা কথা যদি আমরা বিবেচনা করি, এই যৌগটার ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি। এই যৌগটার ক্ষেত্রে আয়রনের পারমাণবিক সংখ্যা কত, আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d পরে 4s2, পারমাণবিক সংখ্যা 26, ডি অরবিটালের উপরে 6 তুলে দাও। দেখো তখন কিন্তু এখানে কিন্তু 26টা ইলেকট্রন হয়ে যায়, 2 2 4 আর 6 10, 2 12, 6 18 আর 6 হচ্ছে 24 আর 2 হচ্ছে 26। আচ্ছা, এখন এটা তো হচ্ছে আয়রনের জারণ সংখ্যা। এখন আয়রন 2+ এর জারণ সংখ্যা কত হবে। উল্লেখ্য যে এই যৌগে আয়রনের মুখ্য যোজনী কিন্তু হচ্ছে কিন্তু +2, এটা আর বলতেছি না এখন। তাহলে আমাদের যদি আয়রন 2+ পাই, তাহলে আমাদের এই যে কারিটা একটু চেঞ্জ করে নিই, যদি আমরা পেতে চাই তাহলে এই যে 4s যে 2টা ইলেকট্রন আছে, এই ইলেকট্রন 2টা চলে যাবে। যদি ইলেকট্রন 2টা চলে যায় তাহলে ইলেকট্রনটা হচ্ছে যে 1s2 2s2 2p6 3s2 3p6, আর এই যে 3d তে থাকে 6টা ইলেকট্রন। এইটা হচ্ছে মূল কথা, 3d তে থাকে 6টা ইলেকট্রন। ইলেকট্রন 6টা যদি আমরা এখন দেখাই, আমরা জানি যে ডি অরবিটাল কয়টা, 5টা। তাহলে 1 ভাগ 3 ভাগ 5 ভাগ, এটা মনে করো যে ডি এক্স ওয়াই, এটা হচ্ছে ডি ওয়াই জেড, এটা ডি জেড এক্স, এটা হচ্ছে ডি জেড স্কোয়ার, এটা হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এছাড়াও আমরা আরো 2টার সহায়তা নিতে পারি, এগুলো হচ্ছে 3, আর এটা হচ্ছে 4s, এটা হচ্ছে পি অরবিটাল হচ্ছে 3টা, এটা মনে হচ্ছে 4px, এটা হচ্ছে 4py, এটা হচ্ছে 4pz। এখন এই যে ডি অরবিটালে যে 6টা ইলেকট্রন আছে, এই 6টা ইলেকট্রন কিভাবে সাজতে পারে, 6টা ইলেকট্রন কিভাবে সাজতে পারে একটু দেখো। 6টা ইলেকট্রন সাজতে পারে, প্রথম অবস্থায় কি করবে, আগে একটা একটা করে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে 6টা ইলেকট্রন প্রথমে আগে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করবে, একটা করে ইলেকট্রন প্রবেশ করলো, করার পর কি হবে, তারপর বিপরীত স্পিনে আরো একটা ইলেকট্রন প্রবেশ করলে মোট 6টা ইলেকট্রন হয়ে যায়। তাহলে এই যে আয়রন 2+ এর ডি অরবিটালে যে 6টা ইলেকট্রন আছে, এই 6টা ইলেকট্রন কি করতেছে, এইভাবে কিন্তু যুক্ত হচ্ছে। এখন যোজ্যতা বন্ধন তত্ত্বটা কি ছিল, যোজ্যতা বন্ধন তত্ত্বটা ছিল এরকম যে কেন্দ্রীয় ধাতব পরমাণুর সন্নিবেশ সংখ্যার সমান সংখ্যক ফাঁকা অরবিটাল থাকবে, যদি না থাকে তাহলে ইলেকট্রনগুলো পুনরায় বিন্যাসিত হবে হয়ে ফাঁকা অরবিটাল তৈরি করবে। এখন এইখানে সন্নিবেশ সংখ্যা কত, এখানে তো এক যদি 6টা পোলার আয়ন যুক্ত হয়েছে, তাহলে এখানে সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6। সন্নিবেশ সংখ্যা যদি 6 হয় তাহলে 6টা ফাঁকা অরবিটাল আছে, 6টা কিন্তু ফাঁকা অরবিটাল নাই, 6টা ফাঁকা অরবিটাল করে নিতে হবে। তাহলে 4টা তো আছেই, আর লাগে 2টা, তো আমরা এগুলো ডি অরবিটাল থেকে নিতে পারি। এরপরে এটা কোন ধরনের ডি অরবিটাল, 1 ভাগ
3 ভাগ 4 ভাগ 5 ভাগ এগুলা হচ্ছে মূলত 4d অরবিটাল। এটা মনে করো 4d x স্কয়ার y স্কয়ার আর হচ্ছে 4d z স্কয়ার আর এটা 4d xy 4d yz 4d zx। এখন এই যে একটা s অরবিটাল, একটা s অরবিটাল, তিনটা p অরবিটাল আর এখান থেকে দুইটা d অরবিটাল, তাহলে কি হচ্ছে যে একটা s অরবিটাল যোগ তিনটা p অরবিটাল যোগ দুইটা d অরবিটাল, মোট অরবিটাল কয়টা? 6টা হয়ে গেল। কিন্তু কারণ এখানে শনিকের সংখ্যা 6, এখানে শনিকের সংখ্যা 6 হওয়ার কারণে 6টা ফাঁকা অরবিটাল প্রয়োজন। এখন এই ফাঁকা অরবিটাল থাকার কারণে বাইরে যখন আমাদের এই অরবিটালটা যখন মিশ্রিত হয় তাহলে আমাদের কি হবে? 6টা শঙ্কর অরবিটাল তৈরি হবে। 6টা শঙ্কর অরবিটাল তৈরি হয় কি হবে? এটা কিন্তু আরেকটু লিখি। এখানে যেটা আছে এইভাবে এটা এখানে থাক, 1 ভাগ 3 ভাগ 5 ভাগ। আচ্ছা, আর এখানে এইরকম ছিল, এইরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল। আর ওখানে মোট হলো 6টা অরবিটাল। এখন একবারে লিখতেছি, তাহলে হচ্ছে 2 ভাগ 3 ভাগ 6 ভাগ। এইটা হচ্ছে sp3d2 অরবিটাল। এটা আরেকটা sp3d2 অরবিটাল। এরকম প্রত্যেকটাই কিন্তু sp3d2 অরবিটাল। আমি লিখতেছি না, লিখলে খুব হিজিবিজি হচ্ছে। sp3d2 এটা একটা sp3d2, এগুলো প্রত্যেকটা sp3d2 হচ্ছে। আচ্ছা, লাইনটা কিন্তু একটু পর কিন্তু কেটে যেতে পারে, হ্যাঁ, তোমরা আবার জয়েন করবা। আচ্ছা, তাহলে কি হচ্ছে এখন এইখানে যে ফ্লোরাইড আয়ন আছে, এই ফ্লোরাইড আয়নটার এখানে যে ফ্লোরাইড যে আয়নটা আছে, ফ্লোরাইড আয়নের দুইটা করে বিজোড় ইলেকট্রন এখানে প্রবেশ করবে। এক জোড়া, দুইটা, তিনটা ফ্লোরাইড, চারটা ফ্লোরাইড, পাঁচটা ফ্লোরাইড, 6টা ফ্লোরাইড হয়ে কিন্তু এই যৌগটা গঠিত হবে। এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে কিন্তু দেখো 4টা বিজোড় ইলেকট্রন আছে। যেহেতু এই যৌগটার 4টা বিজোড় ইলেকট্রন আছে, মোট হচ্ছে 6টা অরবিটাল সমান 6টা অরবিটাল। 6টা অরবিটাল অংশগ্রহণ করছে। 6টা অরবিটাল অংশগ্রহণ করার ফলে 6টা শঙ্কর অরবিটাল তৈরি হয়েছে, যেটার প্রত্যেকটাই হচ্ছে sp3d2 করে অরবিটাল। ফলে কি হয়েছে, এই ফাঁকা অরবিটাল বলতে ফ্লোরাইড আয়ন, ফ্লোরাইড আয়নের যে একজোড়া যে নিঃসঙ্গ ইলেকট্রন আছে, এই নিঃসঙ্গ ইলেকট্রনগুলো এখানে দিছে, এখানে দিয়ে শরীরের বন্ধন গঠন করছে। প্রত্যেকটা 6টা ফ্লোরাইড আয়নের 6টা নিঃসঙ্গ ইলেকট্রন, 6টা ফ্লোরাইড আয়ন 6টা নিঃসঙ্গ ইলেকট্রন দিয়ে এই যৌগটা তৈরি করেছে। তো প্রশ্নটা আসছিল এভাবে যে এই যৌগ দুইটাই ছিল, দিয়ে বলছিল যে এই হেক্সাফ্লোরো আয়রন 2 এবং এই হেক্সাসানো আয়রন 2 এই যৌগ দুটোর মধ্যে কোনটা প্যারাম্যাগনেটিক এবং কেন ব্যাখ্যা করো। তাহলে এইটা কিন্তু হচ্ছে প্যারাম্যাগনেটিক, কারণ এখানে ইলেকট্রন বিন্যাসে দেখা যাচ্ছে যে বিজোড় ইলেকট্রন আছে 4টা। যেহেতু 4টা বিজোড় ইলেকট্রন আছে, আর আমরা জানি যে বিজোড় ইলেকট্রন থাকে হচ্ছে প্যারাম্যাগনেটিক। এখন সংজ্ঞাটা যদি 1 নম্বরের জন্য আসে যে প্যারাম্যাগনেটিক পদার্থ বলতে কি বুঝো, তাহলে অ্যান্সার করা যাবে না। এখানে যেহেতু এই যে এটা একটা বিজোড় ইলেকট্রন, এটা একটা বিজোড় ইলেকট্রন, এটা একটা বিজোড় ইলেকট্রন, এটা একটা বিজোড় ইলেকট্রন, 4টা বিজোড় ইলেকট্রন থাকার কারণে এটা যৌগটা হচ্ছে একটা প্যারাম্যাগনেটিক। মূলত একটা বিজোড় ইলেকট্রন থাকলেও প্যারাম্যাগনেটিক হয়। মানে যে সকল জটিল যৌগের ইলেকট্রন বিন্যাসে বিজোড় ইলেকট্রন থাকে, সেই জটিল যৌগগুলোকে মূলত প্যারাম্যাগনেটিক পদার্থ বলা হয়। অন্যদিকে আমরা যদি ডায়াম্যাগনেটিক হিসাবটা যদি করি, তাহলে দেখো, আচ্ছা এইটা দিয়েই লিখি, এখানে একটু দেখো। এবার এই যৌগটাতে কিন্তু আয়রনের মুখ্য যোজনী হচ্ছে +2, তাহলে তার ইলেকট্রন বিন্যাসগুলো এরকম 3d6 হবে। মানে প্রথমটা সবই ঠিক থাকবে। এখন এই লাইনটার পরে আমি যে লাইনটা লিখতেছি সেটা হচ্ছে এরকম। এখানে আবার হয় কি, এই যৌগটার ক্ষেত্রে, অর্থাৎ এই যৌগটার ক্ষেত্রে কি হচ্ছে, এই যৌগটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ডি অরবিটালে যে 6টা ইলেকট্রন থাকে তার মধ্যে কি থাকে, এইখানে থাকে 2টা, আর এটা হচ্ছে তোমার 2 ভাগ 3 ভাগ 5 ভাগ। এখানে থাকে একটা, এখানে থাকে একটা, আর কি থাকে, আর থাকে এখানে থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে। অর্থাৎ আবার একটু লিখি, এখানে একটা থাকে, এখানে একটা থাকে। এই যে হচ্ছে ডি অরবিটালে যে 6টা ইলেকট্রন থাকে, ইলেকট্রন 6টা এইভাবে থাকে। আর তারপরে কি থাকে, এই পাশে 4s ফাঁকা থাকে, এটা হচ্ছে 4s। আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে 4px 4py 4pz। তাহলে এই যে এটা 3d মনে করো যে xy, এটা মনে করো dyz, এটা হচ্ছে dzx z, আচ্ছা xz এ হোক dz স্কয়ার, আর হচ্ছে
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার ইলেকট্রন দুইটা পরবর্তীতে এইভাবে সাজে। কিভাবে সাজে? এইভাবে সাজতেছে, এইভাবে সাজতেছে। সেটা হচ্ছে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 5 ভাগ। এখানে একটা বিজুর ইলেকট্রন, কালিটা একটু চেঞ্জ করে একটু লিখি। আর এখানে একটা বিজুর ইলেকট্রন আগ থেকে ছিল। আর কি হচ্ছে? আর যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে এখানে এই যে ডি জেড স্কোয়ারে যে ইলেকট্রনটা ছিল সেইটা এখানে আসে বিপরীত স্পিনে যুক্ত হচ্ছে, আর ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেটা ছিল সেটা এখানে বিপরীত স্পিনে যুক্ত হচ্ছে। ফলে কি হলো? দুইটা কিন্তু ফাঁকা ডি অরবিটাল সৃষ্টি হইলো। আর এখানকার দুইটা ফাঁকা ডি অরবিটাল, এখানকার একটা 4s অরবিটাল, আর এখানকার তিনটা হচ্ছে 4p অরবিটাল, 4px, 4py, 4pz। তাহলে এবার কিন্তু 6টা ইলেকট্রন হলো। এখানে দেখো যে এই যৌগটাতে কিন্তু শনিবের সংখ্যা হচ্ছে 6, এখানে শনিবের সংখ্যা কিন্তু হচ্ছে 6। শনিবের সংখ্যা যেহেতু 6, তাহলে 6টা ফাঁকা অরবিটাল থাকতে হবে। এখানে ফাঁকা অরবিটাল হলো 6টা। এই 6টা ফাঁকা অরবিটাল আবার শনিবের বন্ধনে অংশগ্রহণ করে। তো এখানে মূল যে কথাটা, প্রশ্নটা আসছিল এভাবে যে এই যৌগটা ছিল প্যারাম্যাগনেটিক, এই যৌগটা ছিল প্যারাম্যাগনেটিক, আর এই যৌগটা ছিল ডায়াম্যাগনেটিক। কেন? ব্যাখ্যা করো। ডায়াম্যাগনেটিক কেন, এটা ব্যাখ্যা আসছিল। তাহলে এটা প্যারাম্যাগনেটিক হওয়ার কারণ হচ্ছে যে এখানে বিজুর ইলেকট্রন আছে, এখানে বাইরের ডি অরবিটাল ব্যবহার করছে। এখানে কিন্তু দেখো বাইরের ডি অরবিটাল ব্যবহার হয়েছে, এখানে কিন্তু বিজুর ইলেকট্রন নাই, এখানে ভিতরে ডি অরবিটাল ব্যবহার করছে। এই জন্য যেহেতু এখানে বিজুর ইলেকট্রন আছে, এই যৌগটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, এই যৌগটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, আর এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। আশা করি প্রশ্নের অ্যান্সারটা বুঝা গেছে। এটা ছিল শনিবের বন্ধনের কথা। আচ্ছা, এখন কিলের যৌগ কি উদাহরণ দাও, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। তোমরা একটু বুঝছো কিনা বন্ধন গঠনটা আমাকে একটু জানাও তো, একটু লিখে, তারপরে কিলেটে যাই। বলো বুঝে গেছে কিনা যৌগটার বন্ধন গঠন? যারা গতদিন যারা ক্লাস করেছে অন্তত তারা বুঝতে পারছো কিনা? হ্যাঁ অথবা না লিখে জানাও। অনেক বলছে জি স্যার, ধন্যবাদ। তারপর বাকিদের কি অবস্থা? রেডমি বলছে জি স্যার। আচ্ছা, রবিনের কি অবস্থা? রবিন বুঝতে পারছো? এখন একটা বিষয় দেখো, বলা হচ্ছে যে কিলের যৌগ কি। এটা কিন্তু 1 মার্কসের জন্য আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্নে 1 মার্কসের জন্য আসতে পারে কিলের যৌগ কি। তো কিলের যৌগ কি সেটা হচ্ছে এরকম যে যদি কোনো জটিল যৌগে একটা লিগ্যান্ডে দুইটা সন্নিবেশ স্থান পূরণ করে, তার মানে কি? মনে করা যায়, মনে করো যে এইটা একটা হচ্ছে মেটাল, এটা একটা মনে হয় মেটাল, ঠিক আছে? এটা হচ্ছে তার 4 সংখ্যা। এটা আমরা জানি যে যেমন আয়রনের ক্ষেত্রে কি হয়, আয়রনের ক্ষেত্রে যেমন 2+ হয়, Fe2+, তাই এই জন্য এখানে এই এর মানটা হচ্ছে 2। তো যাই হোক, এটা হচ্ছে একটা মেটাল। এখন আমরা এর আগে দেখছি যে মেটালের প্রত্যেকটা সন্নিবেশ স্থান একটা করে লিগ্যান্ড পূর্ণ করছিল। লিগ্যান্ড থেকে ইলেকট্রন মেটালে দিছিল, একটা করে লিগ্যান্ড 1 জোড়া করে ইলেকট্রন দিছিল। এখন কোন লিগ্যান্ড যদি এমন হয়, কেমন হয়? কোন লিগ্যান্ড যদি এমন হয় যে একটা লিগ্যান্ড কি করতেছে, দুইটা সন্নিবেশ স্থান পূরণ করতেছে। মনে করো এটা হচ্ছে লিগ্যান্ড 1, হ্যাঁ, একটু ইয়ে করে লিখি, মাঝখানে একটু লিখি, মাঝখানে একটু লিখি, তাহলে সুবিধা হবে বুঝতে। কিন্তু যদি এরকম হয় যে একটা লিগ্যান্ডে যদি একাধিক সন্নিবেশ স্থান পূরণ করে, কিরকম? মনে করো যে এটা একটা লিগ্যান্ড, এটা কি করলো, দুইটা সন্নিবেশ স্থান পূরণ করলো। মনে করো যে এভাবে একটা সন্নিবেশ স্থান পূরণ করলো, এভাবে একটা সন্নিবেশ স্থান পূরণ করলো। তাহলে এই লিগ্যান্ডটা কিন্তু এটা একটা হচ্ছে দ্বিদন্তী লিগ্যান্ড। যদি কোনো লিগ্যান্ড একাই যদি দুইটা সন্নিবেশ স্থান পূরণ করে, তাহলে সেটা হচ্ছে দ্বিদন্তী লিগ্যান্ড, বাইডেন্টেড লিগ্যান্ড। আচ্ছা, তা বলা হচ্ছে যে একাধিক লিগ্যান্ড, একাধিক দন্ত বিশিষ্ট লিগ্যান্ডগুলো, একাধিক দন্ত বিশিষ্ট লিগ্যান্ডগুলো, দন্ত বিশিষ্ট লিগ্যান্ড
কি করে একাই কি করে জটিল যৌগের অনেকগুলো সন্নিবেশ স্থান পূরণ করতে পারে, তখন যে চাকরিক যৌগটা সৃষ্টি হয় এই চাকরিক যৌগটাকে বলা হচ্ছে কিলেট যৌগ। যেমন ছোট্ট একটা উদাহরণ দেই, যেমন মনে করো যে আয়রন 2+, এই লিগ্যান্ডটার সাথে ইথিলিন ডাইএমিন, ইথিলিন হচ্ছে CH2 বন্ড CH2 আর ডাইএমিন মানে এর সাথে একটা NH এখানে আছে, এর সাথে একটা NH এভাবে আছে, এই নাইট্রোজেনের একজোড়া করে নিঃসঙ্গ ইলেকট্রন আছে। এখন এটা একটু কালিটা একটু ভিন্ন করে একটু লিখি। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে এই নিঃসঙ্গ ইলেকট্রনগুলো আয়রনের সাথে দুইটা সন্নিবেশ বন্ধন গঠন করতেছে। তাহলে লিগ্যান্ড কয়টা? লিগ্যান্ড কিন্তু একটাই। এই লিগ্যান্ডটার নাম হচ্ছে ইথিলিন ডাইএমিন, ETHYLENE, ইথিলিন ডাইএমিন। তাহলে দেখা যাচ্ছে যে একটা লিগ্যান্ড যখন একাধিক সন্নিবেশ স্থান পূরণ করে তখন একটা চাকরিক যৌগ তৈরি হয়। এই চাকরিক যৌগটাকে মূলত বলা হচ্ছে কিলেট যৌগ। তাহলে কিলেট যৌগ কারা? যে যখন একাধিক দন্ত বিশিষ্ট লিগ্যান্ড, বাইডেন্টেড, ট্রাইডেন্টেড, টেট্রাডেন্টেড ইত্যাদি, মানে দুইয়ের অধিক দন্ত বিশিষ্ট লিগ্যান্ডগুলো যখন একাধিক সন্নিবেশ স্থান পূরণ করে তখন যে চাকরিক যৌগগুলো গঠিত হয় সেগুলোকে মূলত বলা হচ্ছে কিলেট। যেমন এইটা একটা হচ্ছে কিলেট যৌগ। হ্যাঁ, এইরকম বিভিন্ন রকমের চাকরির যৌগ তৈরি হতে পারে। যেমন তোমরা ইডিটিএ নাম শুনেছো, তোমরা যখন সাবান কিনবা সাবানের পিছনে লেখা দেখবা যে সোডিয়াম ইডিটিএ আছে। ইডিটিএ হচ্ছে কি? ইথিলিন ডাইএমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। তো ইথিলিন ডাইএমিন টেট্রা অ্যাসিড দেখো, ইথিলিন CH2 ইথিলিন ডাইএমিন মানে হচ্ছে যে এখানে একটা ইডিটিএ, একটু লিখটা একটু ইয়ে হয়ে গেল, একটু মুছে দেখি। আচ্ছা, ইথিলিন ডাইএমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড কি হচ্ছে? বিষয়টা হচ্ছে এরকম, CH2 এখানটা N, এখানে একটা N, ইথিলিন ডাইএমিন হলো, এখানে একটা অ্যাসিটিক অ্যাসিড CH2COO মাইনাস, এখানে একটা CH2COO মাইনাস, এখানে একটা CH2COO মাইনাস, এখানে একটা CH2COO মাইনাস। এইটা হচ্ছে EDTA, ইথিলিন ডাইএমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, ইথিলিন ডাইএমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এর সংক্ষিপ্ত নাম হচ্ছে ইডিটিএ। তাহলে ইডিটিএটা হচ্ছে 6 দন্তি লিগ্যান্ড, এই নাইট্রোজেনে 1 দন্ত, এখানে 1 দন্ত, 2 দন্ত, এখানে একটা 3টা, এখানে একটা 4টা, এখানে একটা 5টা, এখানে একটা 6টা। তাহলে একটা লিগ্যান্ড, ইডিটিএ কিন্তু একটা লিগ্যান্ড, অথচ দন্ত হচ্ছে 6টা। এইরকম একাধিক দন্ত বিশিষ্ট যে সকল লিগ্যান্ড কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে যুক্ত হয়ে চাকরিক যৌগ গঠন করে, এই চাকরিক যৌগগুলোকেই মূলত বলা হচ্ছে কিলেট যৌগ। তাহলে কিলেট যৌগের উদাহরণ দেওয়া যাবে না? কিলেট যৌগের কিন্তু উদাহরণ দেওয়া যাবে। কিলেট যৌগ বুঝা গেল কিনা তোমরা একটু আমাকে একটু জানাও, হ্যাঁ অথবা না বলো। এই তোমরা কিন্তু অনেকে রেসপন্স করতেছো না, রেসপন্স না করলে কিন্তু হবে না। এমনি কি তোমাদেরকে আমি মনে করছি দেখতে পাই না, তাই না? তোমাদের একটু তো রেসপন্স করতে হবে। তোমরা কিলেট যৌগ বুঝতে পারছো কিনা হ্যাঁ অথবা না লিখে জানাও। ইমাম বলছে জি স্যার, শাহরিয়ার বলছে জি স্যার। আচ্ছা, তো কথা হচ্ছে যে যখন একটা লিগ্যান্ড একাধিক সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হয় ধাতুর সাথে, অবস্থান্তর ধাতুর সাথে, তখন কি হয়? একটা চাকরিক যৌগ গঠিত হয়। এই যে চাকরিক যৌগটা যে গঠিত হয় এই চাকরিক যৌগটাকে মূলত বলা হচ্ছে কিলেট যৌগ। আচ্ছা, এরপরে দেখো, এরপরে কি আছে? আচ্ছা, বিশ্লেষণীয় রসায়নে জটিল যৌগের প্রয়োগ। বিশ্লেষণীয় রসায়ন কাকে বলা হচ্ছে? তোমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলা তখন তোমরা লবণের আয়ন শনাক্তকরণ করছো। লবণ আয়ন শনাক্তকরণ করা অর্থাৎ একটা যৌগে কি কি উপাদান আছে সেইটা অ্যানালাইসিস মানে সেইটা নির্ণয় করাটাই হচ্ছে বিশ্লেষণ। সেই বিশ্লেষণীয় রসায়নের জটিল যৌগ কিভাবে প্রয়োগ ছিল? তোমরা যখন মনে করো যে কপার 2+ এই আয়নটা যখন শনাক্তকরণ করছো তখন তোমরা কি দিছিলা? পটাশিয়াম ফ্লোরাইড দিছিলা, K4
FeCN6, এইটা কিন্তু হচ্ছে একটা জটিল যৌগ, এটা হচ্ছে একটা কমপ্লেক্স কম্পাউন্ড। আচ্ছা, তাহলে এই যে যখন তোমরা এই কপার যখন শনাক্তকরণ করেছিল তখন এইটা দিয়েছিল, এটার নাম ছিল পটাশিয়াম ফেরোসায়ানাইড, বা আমরা যদি ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ করি তাহলে কি হবে, তাহলে নামটা হচ্ছে পটাশিয়াম স্পেস দিয়ে হেক্সাসায়ানোফেরেট, হেক্সাসায়ানোফেরেট, আয়রনের জারণ সংখ্যা কত, 2। আচ্ছা, এটার নাম হচ্ছে মূলত পটাশিয়াম ফেরোসায়ানাইড। তা এইটা যখন বিক্রিয়া করছিল তখন কি হচ্ছিল, তখন K4Cu CN6 এইরকম একটা যৌগ পাওয়া যাচ্ছিল। এই যৌগটা মূলত লালচে বাদামি বর্ণের পদক্ষেপ ছিল, লালচে বাদামি অধক্ষেপ। কি মনে হচ্ছে, কেউ মনে করতেছে এটা নীল অধক্ষেপ? তা না। কপার যখন পটাশিয়াম ফ্লোরাইডের সাথে যখন বিক্রিয়া করে তখন লালচে বাদামি বর্ণ অধক্ষেপ পড়ে। তার মানে কি হচ্ছে, যে মনে করো যে একটা টেস্ট টিউবে কিছু দ্রবণ আছে, এখন এইখানে এখন তুমি পটাশিয়াম ফ্লোরাইড যোগ করলা, এই পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করে যদি তুমি দেখো যে এখানে লালচে বাদামি বর্ণ অধক্ষেপ পড়ছে, পদক্ষেপটা কিরকম হবে, পদক্ষেপটা যদি লালচে বাদামি হয় তাহলে কিন্তু বুঝতে হবে যে এখানে কি ছিল, কপার ছিল, কপার 2+ ছিল। এইভাবে কিন্তু দেখো কপার শনাক্তকরণে কিন্তু এই জটিল যৌগটা কিন্তু ব্যবহার করা হলো। তো প্রশ্নটা সেইভাবে যে বিশ্লেষণীয় রসায়নের জটিল যৌগের প্রয়োগ আলোচনা করো, তাহলে বলতে হবে বিশ্লেষণীয় রসায়নটা আগে কি। বিশ্লেষণীয় রসায়নটা হচ্ছে যে কোন রাসায়নিক উপাদানে, কোন রাসায়নিক যৌগে কোন কোন উপাদান আছে তা শনাক্তকরণ প্রক্রিয়াটাই হচ্ছে বিশ্লেষণ, অর্থাৎ তোমার মূলত এটা হচ্ছে তোমার কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, তোমার পরিমাণ গুণগত বিশ্লেষণ। এখন গুণগত বিশ্লেষণের রসায়নে নিচে জটিল যৌগের প্রয়োগ আলোচনা করা হলো। যেমন যখন আমরা লবণের ধাতবায়নগুলো শনাক্তকরণ করি, লবণের ধাতবায়ন শনাক্তকরণের ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন জটিল যৌগ ব্যবহার করেছিলাম। তার মধ্যে একটা উদাহরণ দিয়ে বললাম যে এটা হচ্ছে পটাশিয়াম ফ্লোরাইড, এই উদাহরণটা দিবা, তাহলে কিন্তু হয়ে গেল। আরো কিছু যৌগ আছে, যেমনটা মনে করো, যে যখন তোমরা ক্লোরাইড আয়ন যখন শনাক্তকরণ করছিলা, তাহলে একটু চেঞ্জ করে ক্লোরাইড আয়নটা যখন শনাক্তকরণ করছিলা তখন কি করছিলা, এই ক্লোরাইড আয়নটা শনাক্তকরণের সময় তোমরা সিলভার নাইট্রেট যোগ করছিলা। সিলভার নাইট্রেট যোগ করার ফলে কি হয়েছিল, যে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়েছিল। তারপর কি হইলো, এই সিলভার ক্লোরাইডের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিছিলা, দিয়ে দেখছিলা যে এই সাদা অধক্ষেপটা দূর হয়। এ সময় কি হয়েছিল, এই সিলভারের সাথে কিন্তু দুইটা অ্যামোনিয়া সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত থেকে কিন্তু একটা জটিল যৌগ গঠন করছে। অর্থাৎ যৌগটা ছিল এরকম, এটা দুইটা নিতে হবে, আর হচ্ছে তোমার সিলভারের সাথে দুইটা অ্যামোনিয়া যুক্ত হচ্ছে, আর তোমার HCl উৎপন্ন হচ্ছে। এই ছিল কিন্তু এইটা যে শনির যৌগটা যে আছে, এই শনির যৌগ থেকেই কিন্তু তোমার বিশ্লেষণীয় রসায়নের প্রয়োগ আছে। তোমাদের অতি পরিচিত দুইটা উদাহরণ দেওয়ার প্রয়োজন নাই, যে কোনো একটা উদাহরণ দিয়ে আলোচনা করলে হবে। প্রশ্নটা 4 মার্কসের জন্য আসবে, প্রশ্নটা অ্যান্সার করতে পারতে হবে। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা কি করব, যে একটা উদাহরণ দিব যে লবণের আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে জটিল যৌগ তথা সন্নিবেশ যৌগ ব্যবহার করা হয়। অর্থাৎ বিশ্লেষণীয় রসায়নে যখন বিভিন্ন লবণের আয়ন শনাক্তকরণ করা হয় তখন বিভিন্ন জটিল যৌগ ব্যবহার করা হয়। যেমন এটা জটিল যৌগ একটা পটাশিয়াম ফেরোসায়ানাইড বা পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2, এটা হচ্ছে ইউপ্যাক নাম। আচ্ছা, এক্ষেত্রে কি হয়, এই কপারটা আয়রনকে প্রতিস্থাপিত করে। আগে যেখানে ছিল আয়রন, আর পাশাপাশি এখানে কি উৎপন্ন হবে, Fe2+ উৎপন্ন হবে। আগে যেখানে আয়রন ছিল এখন সেখানে কি আসছে, সেখানে কিন্তু কপার চলে আসছে। আসে কি হয়েছে, লালচে বাদামি বর্ণ অধক্ষেপ সৃষ্টি করছে। এই লালচে বাদামি বর্ণ অধক্ষেপের কারণে কিন্তু আমরা বুঝতে পাই যে এই যৌগটাতে কপার ছিল। এইভাবে কপার শনাক্তকরণ করা যায়। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পাইছো কিনা আমাকে একটু হ্যাঁ অথবা না লিখে একটু জানাও। বিশ্লেষণের রসায়নের জটিল যৌগের প্রয়োগটা বোঝা গেল কিনা, হ্যাঁ অথবা না লিখে একটু বলো।
বিক্রিয়া কিন্তু খুব সোজা। আচ্ছা, তোমরা কি বুঝে বলতেছো নাকি না বুঝে বলতেছো? বুঝে বললে কিন্তু, তোমরা যদি না বুঝেও যদি বলো হ্যাঁ, তাহলে কিন্তু তোমাদেরই লস। আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, যেহেতু তোমাদেরকে আমি সামনাসামনি দেখছি না, এই জন্য জিজ্ঞেস করতে বুঝে গেছি কিনা। আচ্ছা, তাহলে পরবর্তী আরেকটা টপিক দেখো, সেটা হচ্ছে এরকম। স্যার আর একবার বলেন। আচ্ছা, রেডমি শোনো তাহলে, রেডমির নাম চেঞ্জ করবো আগামী দিন। রেডমি যে বলছে স্যার আর একবার বলেন। আচ্ছা, তাহলে একটু বলি। বলা হচ্ছে যে বিশ্লেষণীয় রসায়নে যখন ধাতব লবণের আয়নগুলো শনাক্তকরণ করা হয়, তখন সন্নিবেশ যৌগ তথা জটিল যৌগ ব্যবহার করা হয়। প্রশ্নটা হচ্ছে যে সন্নিবেশ যৌগে, বিশ্লেষণীয় রসায়নের সন্নিবেশ যৌগের প্রয়োগটা কি, জটিল যৌগের প্রয়োগটা কি, এটা জানতে চাইছে। তা বলবো আমরা এভাবে যে যখন আমরা বিভিন্ন ধাতব লবণের আয়নগুলো শনাক্তকরণ করি, তখন আমরা বিভিন্ন রকমের জটিল যৌগ প্রয়োগ করে ধাতুগুলো শনাক্তকরণ করি। যেমন, এই যেমন দিয়ে বলবো, যেমন কপার শনাক্তকরণের সময় পটাশিয়াম ফেরোসায়ানাইড ব্যবহার করা হয়। এক্ষেত্রে পটাশিয়াম ফেরোসায়ানাইড একটা হচ্ছে জটিল যৌগ, যার সাথে কপার 2+ বিক্রিয়া করে পটাশিয়াম কপার সায়ানাইড বা পটাশিয়াম টেট্রাসায়ানো কিউপ্রেট, এটা কপার ছিল, এখন হচ্ছে 8 কিউপ্রেট। হ্যাঁ, কিউপ্রেট কি করে, একটা লালচে বাদামি কোনো পদক্ষেপ তৈরি করে। এই লালচে বাদামি কোনো পদক্ষেপ দেখেই কিন্তু আমরা বুঝতে পাই যে এই যৌগটাতে কপার ছিল। অর্থাৎ এইখানে যদি মনে করো কপারের একটা যদি যৌগ থাকে, আর এখানে যদি আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড যদি যোগ করি, তাহলে কি হবে, এই কপার 2+ এর সাথে পটাশিয়াম ফেরোসায়ানাইড এইভাবে বিক্রিয়া করবে, এইভাবে বিক্রিয়া করবে। এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এখানে এইভাবে বিক্রিয়া করবে। এইভাবে যখন বিক্রিয়া করবে, তখন কি হবে, তখন যেটা হবে সেটা হচ্ছে যে আমরা বুঝতে পারবো যে ওই এই পাত্রটাতে বা এই টেস্ট টিউবটাতে আমাদের কপার ছিল। এইভাবে কিন্তু কপারটা শনাক্তকরণ হয়ে গেল। তাহলে এইটাই হচ্ছে কিন্তু বিশ্লেষণীয় রসায়নের জটিল যৌগের প্রয়োগ। আচ্ছা, তারপর দেখো একটা প্রশ্ন আসছিল জটিল যৌগের সমানুতা। এটাই হচ্ছে লাস্ট টপিক, এরপর আর কোনো টপিক নেই। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে দেখো। তো সমানুতা কাকে বলে, আশা করা যায় তোমরা সেটা জানো, কারণ তোমরা জৈব রসায়নের সমানুতা পড়ে আসছো, ইন্টারমিডিয়েট সমানুতা পড়ে আসছো। তো তারপরে একটু বলি, সেটা হচ্ছে যে, সেটা হচ্ছে এরকম। বলা হচ্ছে যে যখন কোনো যৌগের আণবিক সংকেত একই হয়, যখন একাধিক যৌগের আণবিক সংকেত একই হয়, কিন্তু তাদের গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মে পার্থক্য পরিলক্ষিত হয়, তখন ওই যৌগগুলোকে পরস্পরের সমাণু বলা হয়। আর এই যে তাদের গঠন ভিন্ন হওয়ার কারণে যে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মে পার্থক্য পরিলক্ষিত হচ্ছে, হ্যাঁ, এই যে গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে, গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে যে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মে পার্থক্য পরিলক্ষিত হচ্ছে, এই ঘটনাটাকে মূলত বলা হচ্ছে সমানুতা। তাহলে সমাণু কাকে বলে, যখন একাধিক যৌগের আণবিক সংকেত একই কিন্তু তাদের গাঠনিক সংকেত ভিন্ন, ফলে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়, তখন এই যৌগগুলোকে পরস্পরের সমাণু বলা হয়। আর এই ঘটনাটাকে মূলত বলা হচ্ছে সমানুতা। আচ্ছা, এখন সমানুতা কত প্রকার সেগুলো আলোচনা। প্রশ্নটা আসলে এভাবে যে জটিল যৌগের বিভিন্ন প্রকার সমানুতা আলোচনা করো। প্রশ্নটা এসেছিল যে জটিল যৌগের বিভিন্ন প্রকারের সমানুতা আলোচনা করো। তো আমরা জৈব যৌগে যেভাবে সমানুতা আলোচনা করছি, এখানে কিন্তু সেইভাবে কিন্তু সমানুতা আলোচনা করতে পারি। সেটা কিভাবে, যে প্রথম অবস্থায় সমানুতা অর্থাৎ সন্নিবেশ যৌগের সমানুতাকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম বা গাঠনিক সমানুতা, আর একটা হচ্ছে স্টেরিও আইসোমানুতা বা ত্রিমাত্রিক সমানুতা। আমি শুধু গাঠনিক সমানুতার 4টা সহজ সহজ উদাহরণ দিয়েছি, তোমরা 4টা উদাহরণ মনে রাখলে কিন্তু সংখ্যাগুলো বলতে পারবা। এখানে একাধিক উদাহরণ আছে, একাধিক উদাহরণ লেখার প্রয়োজন নাই, কারণ বেশি লিখলে তোমাকে 4-এর চেয়ে 5 দিবে না। তুমি জাস্ট ছোট ছোট কিছু উদাহরণ লিখবা। সেটা কি রকম? প্রথমে আমি গাঠনিক সমানুতা আলোচনা করছি, গাঠনিক সমানুতা। গাঠনিক সমানুতাগুলো বিভিন্ন রকমের হয়, 9 রকমের হয়। তা আমি 9 রকম পড়াবো না, জাস্ট 4 রকম পড়াবো। এগুলো আমি সোজা সোজা যেগুলো সেগুলো বাঁচছি, 4 রকমের গাঠনিক সমানুতা পড়াবো। এই সমানুতা 4টা মনে রাখলেই হবে। তো প্রথমটা হচ্ছে পলিমারকরণ সমানুতা। পলিমারকরণ সমানুতা কাকে বলে? একটা জটিল যৌগের সংকেত মনে করো এইরকম, এখন যদি এই সংকেতটার দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ এইরকম যদি কোনো পরমাণু থাকে বা অণু থাকে,
তখন কিন্তু আমরা ওইটাকে পলিমারকরণ সমানুতা বলবো। অর্থাৎ যাদের স্থূল সংকেত একই, যে সকল জটিল যৌগের স্থূল সংকেত একই কিন্তু আণবিক সংকেত কিরকম, আণবিক সংকেতটা এরকম যে আণবিক সংকেতটা সরল গুণিতক, দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ ইত্যাদি হয় কার, এই স্থূল সংকেতের, সেই যৌগটা কিন্তু বলা হচ্ছে পলিমারকরণ সমানুতা। যেমনটা দেখো এইটা যৌগ, এখানে কি আছে, দুইটা অ্যামোনিয়া আছে, দুইটা ক্লোরিন আছে, একটা প্লাটিনাম আছে, ব্যাস। পরের যৌগটাতে কি দ্বিগুণ করে আছে, 4টা অ্যামোনিয়া আছে, 4টা কিন্তু ক্লোরিন আছে, আর দুইটা কিন্তু প্লাটিনাম আছে। তাহলে এই যৌগটাতে আছে একটা একটা করে, এই যৌগটাতে আছে কিন্তু দুইটা দুইটা করে। এখানে প্লাটিনাম আছে একটা, এখানে প্লাটিনাম আছে দুইটা, এই একটা প্লাটিনাম, এই একটা প্লাটিনাম। আর এখানে অ্যামোনিয়া আছে দুইটা, এখানে অ্যামোনিয়া আছে 4টা, এখানে ক্লোরিন আছে দুইটা, এখানে ক্লোরিন আছে দুইটা, এখানে কিন্তু ক্লোরিন আছে কিন্তু 4টা। তাহলে বলা হচ্ছে যে যে সকল জটিল যৌগের স্থূল সংকেত একই কিন্তু আণবিক সংকেতে স্থূল সংকেতের দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ পরিমাণ অণু থাকে, হ্যাঁ, সেই যৌগগুলোকে পরস্পরের বলা হচ্ছে পলিমারকরণ সমানুতা বা বহুলীকরণ সমানুতা। আচ্ছা, তো লাস্টেরটা মনে রাখার প্রয়োজন নাই, তোমরা শুধু প্রথম দুইটা মনে রাখলেই হবে, ঠিক আছে? খুব বেশি মনে রাখতে হবে না, শুধু প্রথম দুইটা মনে রাখলেই হবে। আচ্ছা, এরপরে পরের সমানুতা দেখো, আয়নীকরণ সমানুতা। আয়নীকরণ সমানুতা কি, যখন একাধিক জটিল যৌগ, এখানে কিন্তু কমপক্ষে দুইটা করে উদাহরণ দিতে হবে, না হলে কিন্তু পরস্পরের সমান হচ্ছে সেটা বলা মানে বোঝানো যাবে না। তাহলে আয়নীকরণ সমানুতা কি বলা হচ্ছে, যে যখন জটিল যৌগগুলো আয়নিত হয়ে ভিন্ন ভিন্ন আয়ন প্রদান করে, সেই জটিল যৌগের পরস্পরের আয়নীকরণ সমানুতা বলা হয়। যেমন এই যৌগটা দেখো, এই যৌগটা হচ্ছে কি ছিল, কোবাল্ট ছিল, কোবাল্ট কয়টা অ্যামোনিয়া ছিল, 5টা, NH3 এটা ছিল 5টা, আর একটা ছিল সালফেট, এটা হচ্ছে জটিল অংশে ছিল। আচ্ছা, আর বাইরের দিকে ছিল হচ্ছে ব্রোমাইড। এইটা যদি আয়নিত হয় তাহলে কি হয় জানো, এইটা আয়নিত হলে যেটা সেটা হচ্ছে কোবাল্ট, NH3, এটা 5টা থাকে, পাশে একটা সালফেট তো আছে, একটু ভুলে গেল, একটু মুছে। মানে সোজা কথা হচ্ছে যে জটিল যৌগগুলো যখন আয়নিত হলে ভিন্ন ভিন্ন আয়ন প্রদান করবে, ঠিক আছে? তাহলে এখন এখানে কি হচ্ছে, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম, তো এখানে হচ্ছে এরকম কোবাল্ট, 5টা অ্যামোনিয়া ছিল, একটা সালফেট ছিল, আর বাইরের দিকে এটা হচ্ছে 1 প্লাস, এটা হচ্ছে 1 প্লাস, প্লাস হচ্ছে Br মাইনাস। পাশাপাশি যদি আমরা এই যৌগটা যদি দেখি, এই যৌগটা যদি আমরা খেয়াল করি, তাহলে এই যৌগটা কি হবে, যৌগটা হচ্ছে এরকম, কোবাল্ট, NH3, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে Br, এটা হচ্ছে স্কয়ার ব্র্যাকেট, আর এটা হচ্ছে সালফেট। একটা বিষয় দেখো, এখানে একটা কোবাল্ট আছে, এখানে কিন্তু একটা কোবাল্ট আছে, এখানে 5টা অ্যামোনিয়া আছে, এখানে কিন্তু 5টা অ্যামোনিয়া আছে, এখানে একটা সালফেট আছে, এখানে কিন্তু একটা সালফেট আছে, এখানে একটা ব্রোমাইড আছে, এখানে কিন্তু একটা ব্রোমাইড আছে। তার মানে হচ্ছে এই যৌগটাতে যা যা আছে এই যৌগটাতে তাই তাই আছে, তাই এই দুটো পরস্পর সমান। কিন্তু এই যৌগটা যখন আয়নিত হয় তখন দিচ্ছে এই আয়নটা এবং ব্রোমাইড আয়নটা, আর এই যৌগটা, এই জটিল যৌগটা যখন আয়নিত হয় তখন যে আয়নগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে এরকম, কোবাল্ট, NH3 5, তারপর হচ্ছে Br ব্র্যাকেটের ভিতরে প্লাস হচ্ছে এটা হচ্ছে 2 মাইনাস SO4, সরি 2 না, মাইনাস না, প্লাস 2 প্লাস, আর এটা 2 মাইনাস। তাহলে এটা দিচ্ছে এই আয়নটা, এটা দিচ্ছে এই আয়ন, এটা দিচ্ছে ব্রোমাইড, এটা দিচ্ছে সালফেট। তাহলে আণবিক সংকেত একই, কিন্তু এরা আয়নে কি করতেছে, এরা দ্রবণে ভিন্ন ভিন্ন আয়ন দিচ্ছে। তো যখন আণবিক সংকেত একই হয় কিন্তু দ্রবণে ভিন্ন ভিন্ন আয়ন দেয়, তখন এই যৌগগুলোকে পরস্পরের বলা হচ্ছে আয়নীকরণ সমানুতা। এটা যৌগটা থেকে উৎপন্ন হচ্ছে তোমার সালফেট ও পেন্টাঅ্যামিন কোবাল্ট মাইনাস আয়ন, এটা কিন্তু একটা মাইনাস কেন, কারণ সরি একটা প্লাস কেন, কারণ এখানে ব্রোমাইড হচ্ছে একটা মাইনাস, তাহলে এটা একটা প্লাস, কারণ এখানে এই যৌগটা নিরপেক্ষ ছিল। আর এই যৌগটা থেকে কি পাওয়া যাচ্ছে, এই যৌগ থেকে পাওয়া যাচ্ছে যে মনোব্রোমো পেন্টাঅ্যামিন কোবাল্ট 2 প্লাস আয়ন, আর সালফেট 2 মাইনাস আয়ন। সালফেট যেহেতু 2 মাইনাস তাই এখানে কিন্তু 2 প্লাস, ব্রোমাইড 1 মাইনাস তাই এখানে 1 প্লাস, কারণ এই দুইটা মিলে হচ্ছে এই যৌগটা।
আর এই দুইটা মিলে হচ্ছে এই যৌগটা। তো এই হচ্ছে আয়নীকরণ সমানুতা। তাহলে আয়নীকরণ সমানুতাটা বুঝে গেছে কিনা আমাকে একটু জানাতো তোমরা। তারপরে সোজা সোজা দুইটা পড়াই দেবো, দিলেই আজকে পড়া শেষ হবে। আয়নীকরণ সমানুতাটা বুঝে গেছে কিনা। কেউ কিছু বলে না, কেউ কি আছে বাসায়? আছে তো 7 জন। আর একবার বলেন স্যার, স্যার আর একবার বলেন। অবশ্যই অবশ্যই। আচ্ছা আবারও বলছি, দেখো তো কথাটা হচ্ছে কি, আমি একটু মুছে ফেলি, হ্যাঁ মুছে ফেলে তারপর আবার লিখি। বিষয়টা হচ্ছে এরকম, যে আমরা যদি একটা বিষয় খেয়াল করে দেখি তাহলে একটা বিষয় দেখতে পাবো, সেটা হচ্ছে যে এই যে এখানে যে দুইটা তোমরা যৌগ দেখতে পাচ্ছ, এই যৌগ দুইটা, এই যৌগ দুটো পরস্পর হচ্ছে আয়নীকরণ সমানুতা। কেন? কারণ এই যে প্রথম যে যৌগটা সালফেট ও পেন্টায়ামিন কোবাল্ট, এই যৌগটা যদি আয়নিত হয় তাহলে কোন কোন আয়নগুলো দেয় আমরা একটু দেখি। যে আয়নগুলো দেয় সেটা হচ্ছে এরকম, এরকম হচ্ছে কোবাল্ট, পেন্টায়ামিন, সালফেট ও এটা হচ্ছে 1+, প্লাস হচ্ছে ব্রোমাইড মাইনাস। মানে এই যৌগটা যখন আয়নিত হচ্ছে তখন এই একটা আয়ন এই একটা আয়ন দিচ্ছে, আর এই যৌগটা যখন আয়নিত হচ্ছে তখন যে আয়ন দিচ্ছে, মানে স্কোয়ার ব্র্যাকেটের বাইরের অংশটা আয়নিত হবে। একটা বিষয় মনে রাখতে হবে যে জটিল যৌগের ভিতরের যে অংশটা আছে এটা কিন্তু আয়নিত হয় না, এই যৌগটা হচ্ছে অআয়নিত। আচ্ছা, আর হচ্ছে পেন্টায়ামিন, পেন্টায়ামিন এটা হচ্ছে ব্রোমাইড, এখানে হচ্ছে 2+, আর প্লাস হচ্ছে সালফেট 2-। তাহলে একটা বিষয় মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে যে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে যে অংশটা থাকবে এটা কিন্তু আয়নিত হবে না, আয়নিত হবে কেবল বাইরের অংশটা, অর্থাৎ এই যে এই অংশটার সাথে এই অংশটা আলাদা হবে। তাহলে একটা বিষয় দেখো, আমি বলছিলাম যেটা, সেটা হচ্ছে যে এখানে একটা যেমন কোবাল্ট আছে, এখানে কিন্তু একটা কোবাল্ট আছে, এখানে যেমন 5টা অ্যামোনিয়া আছে, এখানে কিন্তু 5টা অ্যামোনিয়া আছে, এখানে একটা সালফেট আছে, এখানে কিন্তু একটা সালফেট আছে, এখানে একটা ব্রোমাইড আছে, ব্রোমাইড আছে, এখানে কিন্তু একটা কিন্তু ব্রোমাইড আছে। তার মানে হচ্ছে যে এই যৌগ দুটোতে কিন্তু একই রকমের কিন্তু জিনিস আছে। কিন্তু এই যৌগ দুটো যখন আয়নিত হচ্ছে, এই যৌগ দুইটা, এই জটিল যৌগ দুটো যখন আয়নিত হচ্ছে তখন প্রথম যৌগটা দিচ্ছে এই অংশটা সালফেট ও পেন্টায়ামিন কোবাল্ট প্লাস আয়ন, কিন্তু এই যৌগটা দিচ্ছে ব্রোমো পেন্টায়ামিন কোবাল্ট 2+ আয়ন, আর এখানে একটা ব্রোমাইড দিচ্ছে আর এখানে একটা সালফেট দিচ্ছে। তা যেহেতু এই যৌগ দুইটা আয়নিত হয়ে ভিন্ন ভিন্ন আয়ন দেয়, তাই এই যৌগ দুইটা, এই জটিল যৌগ দুইটা পরস্পরের আয়নীকরণ সমানুতা। অর্থাৎ যে সকল জটিল যৌগ পরস্পর আয়নিত হয়ে ভিন্ন ভিন্ন আয়ন প্রদান করে, হ্যাঁ, যাদের আণবিক সংকেত একই, তাদেরকে পরস্পর আয়নীকরণ সমানুতা বলা হচ্ছে। আর এইখানে দেখো হাইড্রেট সমানুতা বা দ্রাবক সমানুতা, এটার নাম থেকে বোঝা যাচ্ছে সমানুতা কেমন হবে। কি হবে? পানির অণুর পার্থক্য হবে, কোথাও পানির অণু ভিতরে থাকবে, কোথাও পানির অণু বাইরে থাকবে। যেমন আমরা যদি প্রথম যৌগটা দেখি তাহলে দেখো এখানে আছে 1 অণু পানি, এবং সেটা আছে কি আছে, এই স্কয়ার ব্র্যাকেটের ভিতরে আছে, ঠিক আছে। আর এখানে কিন্তু আছে দেখো 1 অণু পানি আছে ঠিকই, কিন্তু এটা কি আছে, স্কয়ার ব্র্যাকেটের বাইরে আছে। তাহলে এখানে আছে কি, এখানে একটা কোবাল্ট আছে, এখানেও একটা কোবাল্ট আছে, এখানে 4টা অ্যামোনিয়া আছে, এখানে 4টা অ্যামোনিয়া আছে, এখানে 1 আর 2 এর 3টা ক্লোরিন আছে, এখানে 2 আর 1 এর 3টা ক্লোরিন আছে, এখানে 1 অণু পানি আছে, এখানে কিন্তু 1 অণু পানি আছে। তার মানে তাদের আণবিক সংকেত তাহলে একই হবে। কিন্তু এখানে হাইড্রেট, হাইড্রেট মানে হচ্ছে পানি। এখানে একটা বিষয় আছে যে এই পানিটা আছে এখানে স্কয়ার ব্র্যাকেটের ভিতরে, পানিটা আছে স্কয়ার ব্র্যাকেটের ভিতরে, প্রথম যৌগটাতে পানিটা আছে স্কয়ার ব্র্যাকেটের ভিতরে, অথচ দ্বিতীয় যৌগে পানিটা কিন্তু আছে স্কয়ার ব্র্যাকেটের কিন্তু বাইরে আছে। প্রথম যৌগে পানিটা আছে স্কয়ার ব্র্যাকেটের ভিতরে, আর দ্বিতীয় যৌগে স্কয়ার ব্র্যাকেটের বাইরে আছে। তা যখন এই ভিতরে থাকে পানিটা, তখন পানিটা লিগ্যান্ড,
আর যখন বাইরে থাকে তখন পানিটা হচ্ছে ক্লাস পানি। তো বলা হচ্ছে যে যে সকল জটিল যৌগে পানি লিগ্যান্ড হিসেবে এবং তোমার ক্লাস হিসেবে থাকার কারণে ভিন্ন ভিন্ন যৌগ পাওয়া যায়, সেই যৌগটা কিন্তু বলা হচ্ছে হাইড্রেট সমানতা বা দ্রাবক সমানতা। সমানতার নোট আমি তোমাদেরকে দিয়ে দেবো, সংজ্ঞা কষ্ট করে মনে রাখতে হবে না, সংজ্ঞা ওখানে পেয়ে যাবা। খালি ঘটনাটা বুঝো যে সমানতাটা কেন হচ্ছে এরকম। তাহলে এখানে হচ্ছে এখানে পানির অণুটা এখানে লিগ্যান্ড হিসেবে আছে, আর এখানে পানির অণুটা কি হিসেবে আছে, পানির অণুটা এখানে কিন্তু আছে দ্রাবক হিসেবে আছে। এই জন্য পানির অণু কিন্তু তোমার ক্লাস পানি হিসেবে আছে। তা এইরকম পানির অণুর অবস্থান ভিন্নতার কারণে যে সমানতাগুলো সৃষ্টি হবে সেগুলোকে মূলত বলা হচ্ছে হাইড্রেট সমানতা। তো তোমাদের বাকি দুইটা যৌগ মনে রাখার প্রয়োজন নাই, শুধু একটু বুঝার খাতিরে দিছি এখানে। যেমন দেখো এখানে পানির অণুটা আছে ভিতরে, এখানে পানির অণুটা আছে বাইরে, এখানে ক্লোরিনটা আছে ভিতরে কিন্তু এখানে ক্লোরিনটা আছে কিন্তু বাইরে, ঠিক আছে? আচ্ছা, পাশাপাশি এখানে দেখো এখানে পানির অণু আছে ভিতরে, এখানে পানির অণু আছে বাইরে। তো মূল যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে পানির অণু লিগ্যান্ড হিসেবে অথবা পানির অণু ক্লাস পানি হিসেবে থাকার কারণে যে সকল সমানতার সৃষ্টি হয় সেইটাকে মূলত বলা হচ্ছে হাইড্রেট সমানতা। আর ইলেকট্রনের সমানতা কাকে বলা হচ্ছে? দেখো এই যৌগটাও দেখতে যেমন, এই যৌগটাও দেখতে তেমন, শুধু একটু পার্থক্য হচ্ছে যে এখানে যে কোবাল্টটা আছে এই কোবাল্টটার মুখ্য যোজনী হচ্ছে 2, আর এখানে যে কোবাল্টটা আছে এর যোজনী হচ্ছে 3। তার মানে হচ্ছে কোবাল্ট, এই কোবাল্টের ইলেকট্রন বিন্যাস যেমন হবে এই কোবাল্টের ইলেকট্রন বিন্যাস তার চেয়ে ভিন্ন হবে। তাহলে বলা হচ্ছে যে দুইটা জটিল যৌগের ইলেকট্রন বিন্যাস, দুইটা জটিল যৌগের কেন্দ্রীয় ধাতব পরমাণুর যখন ইলেকট্রন বিন্যাস ভিন্ন হয় তখন যে সমানতার সৃষ্টি হয় সেটা কিন্তু বলা হচ্ছে ইলেকট্রনের সমানতা। ইলেকট্রনের সমানতা সবচেয়ে সোজা লাগতেছে না? এটা একই রকম দুইটা যৌগ লিখবো, একটার কোবাল্টের উপরে 2 লিখবো, একটার কোবাল্টের উপরে 3 লিখবো। মানে কোবাল্টের পারমাণবিক সংখ্যা কত? কোবাল্টের পারমাণবিক সংখ্যা হচ্ছে 27। কোবাল্টের পারমাণবিক সংখ্যা হচ্ছে 27, কোবাল্ট পারমাণবিক সংখ্যা হচ্ছে 27, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d পরে 4s2। যেহেতু 27 পারমাণবিক সংখ্যা তাহলে ডি অরবিটালে 7টা ইলেকট্রন থাকবে, এটা হচ্ছে কোবাল্টের তোমার ইলেকট্রন বিন্যাস। কিন্তু এই যৌগটাতে একটা যৌগে হচ্ছে 2, একটা যৌগে কোবাল্টের জারণ সংখ্যাটা হচ্ছে 2 আর একটাতে হচ্ছে 3। তো যে যৌগটাতে কোবাল্টের জারণ সংখ্যা 2+, সেইটাতে ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? 1s2, তারপর হচ্ছে 2s2 2p6 3s2 3p6 3d7 4s 0। মানে 4s যে দুটো ইলেকট্রন ছিল এই দুটো ইলেকট্রন চলে গেছে, যে 2+ এর সৃষ্টি হয়েছে। আর পাশাপাশি যদি আমরা পরের যৌগটা যদি দেখি, পরের যৌগটার ক্ষেত্রে আমরা দেখবো একটা বিষয়, সেটা হচ্ছে এরকম কোবাল্ট 3+, কোবাল্ট 3+, এক্ষেত্রে কি হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6। তাহলে এখানে হচ্ছে 3d7 আর এখানে হচ্ছে 3d6। তাহলে এই যে ইলেকট্রন বিন্যাসে শুধু পার্থক্য আছে, কারণ হচ্ছে যে এখানে কোবাল্টটা হচ্ছে 2, এখানে কোবাল্টটা হচ্ছে 2 আর এখানে কোবাল্টটা হচ্ছে 3। তো এখানে 2 হওয়ার কারণে কোবাল্টের যে ইলেকট্রন বিন্যাসটা হবে, এখানে 3 হওয়ার কারণে কোবাল্টের ইলেকট্রন বিন্যাসটা আলাদা হবে। তাহলে যখন দুইটা জটিল যৌগের কেবল কেন্দ্রীয় ধাতব পরমাণুটার জারণ সংখ্যা ভিন্ন হয় তথা কেন্দ্রীয় ধাতব পরমাণুটার ইলেকট্রন বিন্যাসটা ভিন্ন হয়, ফলে যে সমানতা সৃষ্টি হয় সেগুলোকে মূলত বলা হচ্ছে ইলেকট্রনের সমানতা। তো আশা করা যায় সমানতার বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। এখন বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, আর তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলো। তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলো, আর তোমরা বুঝতে পারছো কিনা সেই বিষয়ে একটু জানাও। বুঝে গেছে কিনা সবগুলো সমান? তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি যেটা, সেটা হচ্ছে যে সেটা এভাবে বলা যায় যে পলিমারকরণ সমাণুতে স্থূল সংকেত একই কিন্তু আণবিক সংকেতগুলো স্থূল সংকেতের বহুগুণ হয়, দ্বিগুণ 3 গুণ 4 গুণ ইত্যাদি হয়, তখন হয় পলিমারকরণ সমাণুতা। তারপরে কি হচ্ছে আয়নীকরণ সমাণুতা কাকে বলা হচ্ছে? আয়নীকরণ সমাণুতার ক্ষেত্রে বলা হচ্ছে যে এদের ক্ষেত্রে আয়নিত হলে ভিন্ন ভিন্ন আয়ন প্রদান করে। যেমন এটা হচ্ছে একটা আয়ন সালফেট ও পেন্টামিন কোবাল্ট প্লাস আয়ন, আর এটা হচ্ছে ব্রোমো পেন্টামিন কোবাল্ট 2+ আয়ন। এই যৌগ দুইটার ক্ষেত্রে সবকিছু একই আছে, তবে এরা আয়ন হচ্ছে ভিন্ন ভিন্ন ভাবে আয়ন দিচ্ছে দ্রবণে। তাই
তাই এরা পরস্পর হচ্ছে আয়নীকরণ সমন্বিতা। হাইড্রেট সমন্বিতার ক্ষেত্রে কি হচ্ছে, পানির অণু ভিতরে থাকা মানে লিগ্যান্ড হিসেবে থাকা আর ক্লাস পানি হিসেবে থাকার কারণে যে সমন্বিতা সৃষ্টি হয় সেইটাকে মূলত বলা হচ্ছে হাইড্রেটেড সমন্বিতা। আর ইলেকট্রনের সমন্বিতা কাকে বলা হচ্ছে, যে যখন কেন্দ্রীয় ধাতব পরমাণুটার জারণ সংখ্যা ভিন্ন হওয়ার কারণে বা জারণ সংখ্যা ভিন্ন তথা ইলেকট্রন বিন্যাস ভিন্ন হওয়ার কারণে যে সমন্বিতা সৃষ্টি হয় সেইটাকে মূলত বলা হচ্ছে